ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাকে আমার কেমন লাগে অথই? অতই সময় নিয়ে জবাব দেয়। অনেক ভালো। কেমন ভালো? তা জানি না, তবে অনেক ভালো লাগে। আপনি দেখতে অনেক সুন্দর। আমার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে? হুম আমাকে দেখলে বুক ধুকপুক করে? হুম আমি কাছে আসলে হৃদস্পন্দন বেড়ে যায়? হুম সারাদিন আমার সাথে কাটাতে ইচ্ছে করে? অনেক। ভালোবাসো আমাকে? এই পর্যায়ে আর অথয়ের জবাব এলো না। রুদিক অথয়ের মাথাটা তার বুকে থেকে উঠিয়ে এনে দেখে অথয় ঘুমিয়ে গিয়েছে। রুদিক হাসলো অথয়ের ঘুমন্ত মুখশ্রী দেখে। অথয়ের ভেজা চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়ে ওর অষ্টজোড়া স্পর্শ করলো অথয়ের উত্তপ্ত কপালে। সময় নিয়ে সরে আসলো, জ্বর কিছুটা কমেছে। এইভাবে প্রায় অনেকক্ষণ রইল রুদিক। হঠাৎ রোজার কণ্ঠ শুনতে পেল, রোজা ডাকছে ওকে। তাদের যেতে হবে। রুদিক জানালো সে আসছে। রোজা চলে গেল। রুদিক দীর্ঘশ্বাস ফেলে অথয়কে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর অথয়ের দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলে, বলেছিলাম আমি তোমার মনে যেদিন জায়গা নিতে পারবো সেদিনই এই বাড়িতে পা রাখবো। আর দেখো আমি তাই করেছি। তুমি মুখে স্বীকার না করলেও আমি জানি তুমি আমায় ভালোবাসো। তবে চিন্তার কারণ নেই, তোমার মুখ থেকেও একদিন স্বীকার করিয়ে নিব তুমি আমায় ভালোবাসো। এখন আমার যেতে হবে জান। মন তো চাচ্ছে না, তবে যেতে হবে। ভালো থেকো জান, নিজের খেয়াল রেখো। এই বলে অথয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে রুদিক রুম থেকে বের হয়ে গেল। আর তাকালো না পেছনে, কারণ তাকালেই তার সর্বনাশ হয়ে যাবে, সে আর যেতে পারবে না তাহলে। এদিকে মির্জা বাড়ির সবাইকে অনেক জোর করলেন আজিজুর সাহেব, মিনহা আর ইহান, কিন্তু তারা মানলেন না। অথয় অসুস্থ, এর মাঝে আর ঝামেলা করতে চান না। তারা মির্জাদের কাছে হার মানতে বাধ্য হলেন। মধ্যরাতেই সবার থেকে বিদায় নিয়ে তারা চলে যান নিজের গন্তব্যে। গতকাল যে মুষলধারে বৃষ্টি হয়েছিল, ঝোড়ো হাওয়ার প্রায় এক প্রকার সব লন্ডভন্ড হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তার এখন রেচ মাত্র নেই। উল্টো মনে হচ্ছে গতকালের সেই বৃষ্টির কারণে আজ সূর্য তার তেজের প্রখরতা আরো বাড়িয়ে দিয়েছে। ইয়ান অথয়কে নিয়ে ভার্সিটিতে এসেছে মাত্রই। ইয়ান অথয়কে আনতে চায়নি, ওর শরীর ভালো না। কাল কি ভয়ানক জ্বরটাই না বাঁধিয়েছিল মেয়েটা, তাই বলেছিল আজকে বিশ্রাম নিতে। কিন্তু এই ঘাটতেরা মেয়েটা শুনলে তো, যে বন্ধুরা ফোন করে বলল ওরা আজ ভার্সিটিতে আসবে, সেটা শুনে নিজেও জোর জবরদস্তি করে এসেছে আজ। তাই রাগ দেখিয়ে কথা বলছে না ওর সাথে। অতএব বাইক থেকে নামলে ইহানও বাইক থেকে নামে। অতএব হাসে ভাইয়ের মুখ ফোলানো দেখে। চট করে ভাইকে জড়িয়ে ধরলো। ইহান হকচকিয়ে গেল, তারপর নিজেও দু হাতে বোনকে আগলে নিল। অতএব আহ্লাদি স্বরে বলে উঠল, ভাইয়া রাগ করে থাকবি না একদম। তুই রাগ করে থাকলে আমার ভালো লাগে না। আর যদি এমন মুখ ফুলিয়ে রাখিস তো আমি গিয়ে ইচ্ছে মতো আইসক্রিম খাবো, তারপর আবার আমার জ্বর আসবে, তখন তুই খুশি থাকিস। অতএর কথা ইহান অতয়কে বুক থেকে সরিয়ে আনলো। রাগ দেখিয়ে বলে, আর একবার যদি উল্টোপাল্টা কথা বলিস তো খবর আছে। তাহলে আর রাগ করে থাকবি বল? দীর্ঘশ্বাস ফেললো ইহান। বোনের সাথে না পেরে বলে, আচ্ছা আর রাগ করে থাকবো না, তবে এক সত্ত্বে তুই সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি। আর হ্যাঁ, বেশি খারাপ লাগলে আমার সাথে সাথে জানাবি কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, এত চিন্তা করো না তো। এখন আমি যাই, ঠিক আছে? আচ্ছা যা, সাবধানে কিন্তু। ওকে। ইহান চলে গেল বন্ধুদের কাছে আর অথয়ের সামনের দিকে হাঁটা ধরলো। জ্বরের রেশ এখনো কাটেনি, তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। এজন্য আস্তে আস্তে হাঁটছে ও। এতক্ষণ দূর থেকে অথয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে রুদ্রিক। মেয়েটার কাল কি জ্বরটাই না এসেছিল, আর এই মেয়ে আজ বাসায় বিশ্রাম না করে ভার্সিটিতে এসেছে। মন তো চাইছে এখনই গিয়ে কয়েকটা চর মেরে আসতে, কিন্তু তা কোনোদিনও রুদ্রিক পারবে না। কারণ এই মেয়েটার গায়ে একটা ফুলের টোকাও লাগলে তার হৃদয় যে রক্তক্ষরণ হয়ে যায়। এই মেয়েটা তার অস্তিত্ব, আর নিজের অস্তিত্বের গায়ে কেউ কিভাবে হাত তুলতে পারে? রুদ্রিক তা কোনোদিনও পারবে না। কিন্তু রাগটাকেও তো সামলাতে পারছে না।
মারতে পারবে না ঠিক আছে, কিন্তু যে করেই হোক আজ এই মেয়েটাকে 2-4টে ধমক তো সে অবশ্যই দিবে, শুধু বাগে পেয়ে নিক একবার। এদিকে ইহান এসে দাঁড়ালো ওর পাশে, বলে উঠল। কিরে, কি দেখছিস ওদিক তাকিয়ে? রুদ্রিক তীক্ষ্ণ চোখে তাকালো ইহানের দিকে। এমন দৃষ্টিতে ইহান ভরকে গেল। রুদ্রিক রেগে হিস হিস করে বলে, তোর গাদিমনকে দেখছি, ও যে অসুস্থ সেটা কেউ জানে না। এই অবস্থায় আজ ভার্সিটি এসেছে কেন? নাকি সে একাই স্টাডি করে একেবারে উল্টে দিবে সব? ইহান নাক মুখ কুচকে বলে, এই, একদম আমাকে রাগ দেখাবি না। আর তাছাড়া তুই নিজেও ভালোভাবে জানিস অর্থে যে পরিমাণে ঘাড়তারা, ও যা বলবে তাই করে। তোর কি মনে হয় আমি কি ওকে শখের বসে নাচতে নাচতে এখানে নিয়ে এসেছি? সে আমাকে, বাবাকে আর মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আজ জোর করে ভার্সিটিতে এসেছে। রুদ্রিক আবারও দৃষ্টি তাক করলো অথয়ের দিকে। মেয়েটা কেমন আস্তে ধীরে হাঁটছে, নিশ্চয়ই শরীরটা অনেক দুর্বল, তাই তো এইভাবে হাঁটছে। রাগটা থরথর করে বাড়তে লাগলো রুদ্রিকের। দাঁতে দাঁত চেপে বলল, ওকে তো দেখে নিব, ছুটোচ্ছি ওর ঘাড়তে আমি। হঠাৎ সাপাত বলে উঠল। কি রে, তোরা দুইটা কি ফুসর ফুসর করছিস? ইহান বলল, এমনি কথা বলছিলাম, তেমন কিছু না। হ্যাঁ রে, অনেক কই? অনেকের কথা উঠাতেই নীল বলল, আর বলিস না, বেটা যে কি চায় সে নিজেও জানে না। শিয়াকে ভালোবাসলে বলে দিতে পারে না, শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছে। নিজেও কষ্ট পাচ্ছে, মেয়েটাকেও কষ্ট দিচ্ছে। আমি বললাম যা, শিয়াকে গিয়ে মনের কথা বলে দে, সে তো শুনলই না। কেমন খাম্বার মতো কতক্ষণ দাঁড়িয়ে থেকে এখন কই জানি চলে গিয়েছে। রুদ্রিক কিছু একটা আজ করতে পারলো। পরপর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও সিয়ার কাছে গিয়েছে? ওর এমন কথায় সাপাত অবাক হয়ে বলে, তুই কিভাবে বুঝলি? ইটস ম্যাজিক। বলে রুদ্রিক হাসলো। সিয়া লাইব্রেরিতে বসে বসে বই পড়ছে, সামনে অনার্স ফাইনাল এক্সাম তাদের। পড়াশোনা এমনিতেই বেশ ভালো সিয়া, কিন্তু অনেকের সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে পড়াশোনার প্রতি অত একটা ধ্যান দেয়নি সে। কিন্তু পরীক্ষা প্রায় ঘনিয়ে আসছে। স্যারের মুখে এ কথা শুনে সবকিছু ভুলে গিয়ে পড়াশোনায় পুরো দমে মন দিতে চাচ্ছে সে। এতে যদি অনেককে ভুলে থাকা যায়, কিন্তু বেহেমন মানলে তো ক্ষণে ক্ষণে অনেকের কথা মনে করিয়ে দেয় ওকে। এতে নিজের প্রতি ক্ষিপ্ত হয়ে সিয়া পড়ার মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। চায় না সে আর কিছু মনে করতে। অনেক তো হলো, প্রায় 1 বছর হতে চলেছে। অনেক তো দিব্যি লাইফটা এনজয় করছে, তাহলে ও পারবে না কেন? পারতে হবে তাকে, কিন্তু মনের সাথে কি কেউ জোর করে পারে? একবার যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তাকে কি ভোলা যায় এত সহজে? সহজ না হলেও যে তাকে এটা করতেই হবে। আর কতকাল পিছুটান বয়ে বেড়াবে? সিয়া দিক বেদিক ভুলে পড়তে লাগলো। সে বিন্দুমাত্র টের পায়নি তাকে এতক্ষণ যাবৎ কেউ গভীর দৃষ্টিতে অবলোকন করেছিল। অনেক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সিয়ার দিকে। রিলেশন থাকাকালীন সময়ে অনেক এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেনি সিয়াকে, যতটা না এই ইদানিং ধরে করছে। আর তখন করবেই বা কিভাবে? তার আসল সৌন্দর্য যে ঢাকা পড়ে থাকতে ভারী মেকআপের আস্তরণে। আর আজ দেখো একদম সাধারণভাবে আছে মেয়েটা। আজ সিয়ার গোলাপি রঙের একটা গোল জামা পরেছে, চুলগুলো পনিটেইন বাঁধা। তার ছোট চুলগুলো অবাধ্য হয়ে কপালের ওপর লেপ্টে আছে। চোখে কাজল টানা আর ঠোঁটে লিপগ্লস লাগানো। এতে যেন অমায়িক সুন্দর লাগছে সিয়াকে। চোখ ফেরানোর দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক সিয়ার সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছে যে ও বেশ জোরে মুখ ফসকে বলে ওঠে, মাশাআল্লাহ, একদম আমার মনের মতো রানী লাগছে। এদিকে আকস্মিক অতি কাছে চেনা মানুষটার কণ্ঠস্বর শুনে যতটা না সিয়া চমকালো, তার থেকে বেশি চমকালো তার মুখে এমন একটা বাক্য শুনে। অবিশ্বাস্যভাবে দৃষ্টি তাক করলো অনেকের দিকে। হঠাৎ সিয়ার এহেন দৃষ্টিতে অনেক থমথমে খেয়ে যায়। তখনই তার হুঁশ আসলো। সে সিয়াকে দেখতে দেখতে এতটাই ঘুরে চলে গিয়েছিল যে সে যে বেশ জোরে সরে মনের কথাটা বলে ফেলেছে তার খেয়ালই করেনি। সিয়া অনেককে নিজের পাশে চেয়ারে বসে থাকতে দেখে বেশ অবাক হলো। বলল, তুমি মানে আপনি এখানে কেন? অনেক ভ্রু উঁচু করে বলল, কেন এখানে আসতে সমস্যা আছে নাকি? লাইব্রেরিটা কি তোর একার? আর কিসের আপনি করছিস? থাপড়ায় গাল লাল করে ফেলবো। অনেকের এহেন ব্যবহারে যেন আকাশ থেকে পড়ল সিয়া। এই অনেকের কি হলো?
সে আজ চেঁচে এসে ওর সাথে কথা বলছে। এই ছেলের মাথাটা খারাপ হয়ে গেল না তো আবার? সিয়া ভয়ে ভয়ে বলে, আপনার কি কিছু হয়েছে? অসুস্থ আপনি? না হলে এইভাবে কথা বলছেন কেন? কি অনেক কেমন করে যেন তাকালো সিয়ার দিকে, তারপর হুট করে ঝুঁকে আসলো সিয়ার দিকে। এতে সিয়া ভয় পেয়ে দ্রুত মাথা পিছনের দিকে নিয়ে যায়, হাত দ্রুত বুকের কাছে এনে গুটিয়ে নেয়। অনেক এইভাবে কাছে আসায় ওর শ্বাস আটকে যাচ্ছে, হাত পা কাঁপছে, তোলপাড় হচ্ছে বুকের মাঝে, হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে। সিয়া কাপা গলায় বলে, কি করছেন? শুনবি না আমার কি হয়েছে? সিয়া পিট পিট করে তাকালো। অনেক শীতল কণ্ঠে বলে, আমি ভীষণ বাজে একটা রোগে আক্রান্ত হয়েছি রে, যার থেকে নিস্তার নেই, আমার এক বিন্দুও নিস্তার নেই। প্রতিনিয়ত সেই রোগটা আমাকে গ্রাস করে নিচ্ছে, আমার সর্বোচ্চ কেড়ে নিচ্ছে রে। আমি আর আমার মাঝে নেই। আর আমাকে এই রোগের হাত থেকে বাঁচাতে একমাত্র উপায় হলো তুই হলি আমার এই রোগের উপশম। অনেকের এহেন রহস্য মাখা কথা সবটা সিয়ার মাথার উপর দিয়ে গেল। বোকা কণ্ঠে শুধালো, আমি রোগের উপশম? কথাগুলো বলে আর দাঁড়ালো না। অনেক দ্রুত পায়ে হেঁটে লাইব্রেরি থেকে চলে গেল। আর এদিকে আকাশ সম অবাকের মাঝে রেখে গেল সিয়াকে। সে আপাতত ব্যস্ত অনেকের সব কথাগুলো হিসাব মেলাতে। বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে অথৈ, বাকিগুলো একই অবস্থা। তবে সবচেয়ে বেশি খারাপ অথৈ, পিহু আর পিয়ানের। এই তিনটার জ্বর এসে একেবারে বেহাল অবস্থা। আহিত আর রিধিও জ্বর এসেছে, তবে অতটা না। ওরা মেডিসিন নিতেই সেরে গিয়েছিল, কিন্তু সর্দি কাশি আছে এখনো। 5 জনের হাতে একটা করে রুমাল। একটু পর হাঁচি দিচ্ছে তারা, মাঝে তো একসাথে দিয়ে ফেলে। এতে একে অপরের দিকে তাকে অট্ট হাসিতে ফেটে পড়ে ওরা। হঠাৎ ওদের আনন্দ ঘন মুহূর্তে এসে ব্যাঘাত ঘটায় জেনি। সে এসে ওদের মাঝে ঢুকে পড়ল, অথৈকে উদ্দেশ্য করে বলল, এদিকে আসো তো মেয়ে, তোমার সাথে আমার কথা আছে। অথৈয়ের কপালে ভাঁজ পড়ল। এই মেয়ের সাথে জীবনেও কথা হয়নি ওর, তবে এটা জানে রুদ্রিক আর ওর ভাইয়ের ফ্রেন্ড সার্কেলের একজন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। তাই পেছনে ঘুরে বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা এখানেই থাক, আমি আপুটার সাথে কথা বলে আসি। তারপর জেনির সাথে অথৈ চলে গেল। রিধি পিহুকে বলে, আমার কিন্তু বেশি সুবিধার লাগছে না এই মেয়েকে। আমারও, তবে চিন্তা করিস না, এইটা আমাদের, ওই তো ভুলে যাস না। রিধি আর পিহু হেসে উঠল একসাথে। এদিকে বন্ধুদের কাছ থেকে সরে গিয়ে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালো অথৈ আর জেনি। অথৈ শান্ত কণ্ঠে বলে, জি আপু, কি কথা বলবে বলুন। জেনি বুকে হাত গুজে দাঁড়ালো, ব্যঙ্গাত্মক স্বরে বলে, আরে এত তাড়া কিসের? নাকি বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে তোমার? চিপায় চাপায় যাবে নাকি বয়ফ্রেন্ডের সাথে? জেনির কথায় মাথায় খপ করে রাগ উঠে গেল অথৈয়ের। তবে নিজের স্বামী আর ভাইয়ের বন্ধু বলে নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলে, ভদ্রভাবে কথা বলুন আপু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। জেনি রেগে গেল অথৈয়ের কথায়, রাগের দাঁত খিরমির করে বলে, আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো করছিস তুই। তুই তো ছেঁচড়া মেয়েদের মতো আমার রুদ্রিকের পিছনে পড়ে আছিস। যে কেন জানিস আমার রুদ্রিকের কাছে, কেন যাস আমার রুদ্রিকের কাছে? ইয়ানের বোন যে এতটা চিপ মেন্টালিটির তা আগে জানতাম না। কিভাবে ফাঁসিয়েছিস আমার রুদ্রিককে বল? নিশ্চয় সত্যি। এছাড়া তোদের মতো মেয়েরা আর পারেই বাকি। আরে এত যখন দেহ দেখানোর শখ, তাহলে বাকিটা আর বলতে পারলো না জেনি। তার আগে অথৈ নিজের শরীরে সর্বশক্তি দিয়ে কষিয়ে চর মারে জেনিকে। অথৈয়ের হাতে চরকে জেনির মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। মাথায় হাত চেপে সময় নিয়ে নিজেকে শান্ত করলো। পরপরই রেগে আবার তেড়ে গেলে অথৈয়ের কাছে। তোর সাহস কি করে হলো আমাকে মারার? তোকে আজ আমি শেষ করে দিব। জেনি অথৈয়ের কাছে এগিয়ে আসতে অথৈ প্রচন্ড রাগে এলোপাথারি প্রায় 8 থেকে 10টা চর মেরে বসলো। জেনি এইবার মাঠের মধ্যে বসে পড়েছে। ততক্ষণে আহিত, পিয়ান, রিধি, পিহু এসে পড়েছে। অথৈ রেগে আবারও তেড়ে যেতে নিলে আহিত অথৈকে টেনে ধরে। অথৈ রাগে ফুস ফুস করে বলতে লাগলো,
ছাড় আমাকে, তুই ছাড়। ওর সাহস কিভাবে হলো আমাকে এসব বলার? তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। ও জানে ও কাকে কি বলছে। অসুস্থ অতইকে যেন ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে আহিদের। রেগে গিয়ে মেয়েটার হুঁশ থাকে না। অতই ঝাটকা মেরে আহিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর জেনির কাছে গিয়ে ওর ব্রাউন কালার করা চুলগুলো সজোরে টেনে ধরলো, তেজি কণ্ঠে বলে, আর তুই সাহসের কথা বলছিস, তাই না? যে আমি কোন সাহসে রুদ্রিকের কাছে যাই? আরে তুই কে রে যে তোকে জবাবদিহিতা করতে হবে? এখন আমি বলছি, তোর সাহস কিভাবে হয় রুদ্রিককে আমার বলার? বল, এত সাহস কে দিয়েছে? ব্যথায় ছটফট করছে জেনি, তাও নিজেকে দমালো না। বলল, আমার সাহস জানিস তুই? রুদ্রিক আর আমি একে অপরকে ভালোবাসি, আর তুই আমাদের মাঝখানে এসে পড়েছিস। তুই কোন অধিকারে ওর কাছে যাস? অতই জেনির কথায় হেসে উঠল। পরপর আবার একটা থাপ্পড় লাগালো জেনির গালে। জোরালো কণ্ঠে বলে উঠল, অধিকারের কথা বলছিস? তবে বলে দেই, রুদ্রিকের কাছে যাওয়ার অধিকার যদি কোনো মেয়ের হয়ে থাকে, সেটা হচ্ছে একমাত্র আমার, বুঝেছিস? মিথ্যা কথা। তুই কে যে তোর কথা আমি বিশ্বাস করব? জেনির কথায় জেনিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো অতই। বুকে আড়াআড়ি ভাবে হাত রেখে বাঁকা হেসে বলে, মানলাম তুই রুদ্রিকের প্রেমিকাই, তবে এখন আর নেই। যদি অতীতে হয়েই থাকিস, তবে সেটা বর্তমানে না। আর অতীত ঘাটিয়ে লাভ নেই। আর আমি কে শুনতে চাস? আমি হলাম রুদ্রিকের বর্তমান আর ভবিষ্যৎ, রুদ্রিকের সব। আমি হলাম মিসেস আরিহান রুদ্রিক মির্জা, মানে রুদ্রিকের বিয়ে করা বউ আর অর্ধাঙ্গিনী। এখন বল, তোর অধিকার বেশি না আমার? অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল জেনি। রুদ্রিক বিয়ে করে ফেলেছে, তাও এই মেয়েটাকে? কিন্তু কিভাবে এটা সম্ভব? ও বিয়ে করলে তো ওর মা আর ওর মামা এই বিষয়ে জানতো। মেয়েটা মিথ্যে বলছে। জেনি বলে উঠল, মিথ্যা বলছিস তুই? এমন কিছু হলে সবার আগে আমি জানতাম। অত ঠান্ডা কণ্ঠে বলে, এখন তুই কি জানিস নি তা তো আমি জানি না, তবে বিশ্বাস কর। তবে বিশ্বাস না হলে রুদ্রিককে গিয়ে স্বয়ং জিজ্ঞেস করে নিস। চল তোরা, এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না আমি। দেখা যাবে রাগে একে খুনও করে ফেলতে পারি। আমার প্রচুর রাগ লাগছে। আজকে এমন একটা পরিস্থিতিতে আমায় পড়তে হবে ভাবিনি। এর জবাব মিস্টার আরিহান রুদ্রিক মির্জাকে দিতেই হবে। হবে মানে হবেই। চল। শেষ কথাগুলো বন্ধুদের উদ্দেশ্যে বলে পা বাড়াতে নিলেও থেমে যায়। ঘুরে তাকিয়ে জেনিকে শীতল গলায় হুমকি ছুড়ল, তুই রুদ্রিকের আগে কি ছিলি না ছিলি সব ভুলে যা। আমার স্বামীর দিকে ফের বাজে নজর যদি দিতে দেখি, তাহলে তোর চোখ দুটো আর তোর সাথে থাকবে না। কথাটা মাথায় রাখিস। হাড় কাঁপানো হুমকিতে জমে গেল জেনি। অথয়ের সেই লাল চোখ জোড়া যেন পারলে এখনই ভস্ম করে দেয়। অথয় বাকিদের নিয়ে সামনে পা বাড়াতে গিয়ে দেখে সাপাত দাঁড়িয়ে আছে। চোখে মুখে কেমন অস্বাভাবিকতা তার। অতএব ভ্রু কুচকালো, এই লোক এমন রিয়াকশন দিচ্ছে কেন? তবে কি রুদ্রিক তাদের বিয়ের বিষয়টা ওর বন্ধুদের জানায়নি? কেন জানায়নি? কি কারণে এমন লুকোচুরি করলো রুদ্রিক? ও এমন না করলে তো আজ ওর সাথে এসব হতো না। রুদ্রিকের প্রতি রাগ আরো এক ধাপ বেড়ে গেল। রাগে হনহন করে সাপাতের পাশ কাটিয়ে চলে গেল। ওর পেছন পেছন রিধি, পিহু, পিয়ান আর আহিদও চলে গেল। কিন্তু অথই তা জানতেও পারলো না একটু আগে তার বলা কথাগুলো ঠিক কতটা ধারালো ছুরির ন্যায় আঘাত করেছে সাপাতের বুকে। সাপাত এখনো স্থির হয়ে দাঁড়িয়ে। সামনে কি হতে চলেছে কে জানে? সাপাত কি মানতে পারবে এই তিক্ত সত্যটা, নাকি এই সত্যের কারণে ফাটল ধরে যাবে ওর আর রুদ্রিকের বন্ধুত্বে? সূর্য যেমন নিজের তেজের প্রখরতা চারপাশে ছড়িয়ে দিচ্ছে, পারলে প্রকৃতিকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ঠিক এই সূর্যের মতোই তেজ নিয়ে বসে আছে অথই। রাগে তার সারা শরীর কাঁপছে। ঠিক কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবে ভেবে পাচ্ছে না সে। জীবনে প্রথম এমন জঘন্য সিচুয়েশনে পড়তে হয়েছে ওকে, আর নিজের সম্পর্কে জঘন্য সব কথা শুনতে হয়েছে। উপরে উপরে নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখলেও অভ্যন্তরীণে হচ্ছে রক্তক্ষরণ। সে আজ অনেক কষ্ট পেয়েছে, পাওয়ারই কথা, তা নয় কি? একটা মেয়ে নিজের সম্পর্কে বাজে সব উপাধি শুনতে পেলে কষ্ট পাবে না? অথই রাগে দুঃখে দু হাতে মুখ ঢেকে ফেললো। অনেক কান্না করতে ইচ্ছে করছে ওর, কিন্তু সে তো এতটা নরম মনের মানুষ না। তোকে এই অবস্থায় দেখতে রিধি, পিহু, পিয়ান আর আহিদের একটুও ভালো লাগছে না। পিয়ান হাঁটু গেড়ে বসলো ওর সামনে।
রিধি আর পিহু দুজনেই ওর পাশে বসলো। আহিত দাঁড়িয়ে আছে, তবে সেই অবস্থাতে অত্যন্ত স্নেহ নিয়ে অথয়ের মাথায় হাত রাখলো। এই মেয়েটাকে নিজের বোনের মতো ভালোবাসে আহিত, ঠিক যতটা পিহুকে ভালোবাসে। ভাইয়ের দায়িত্ব নিয়ে বোনকে আগলে রাখে, ঠিক ততটাই অথয় আর রিধিকেও করে। ওরা যে তার আরো 2 বোন, রক্তের সম্পর্ক না হলেও বা কি, মনের সম্পর্ক অনেক মজবুত হয়। আর প্রমাণস্বরূপ তারা 5 বন্ধু। মাথায় ফর্সাশীল মানুষের হাতে স্পর্শ পেয়ে মাথা তুলে তাকায় অথয়। তাকাতেই সবাই আটকে উঠে। অথয়ের চোখ জোড়া ভয়ানক রকম লাল হয়েছে, মুখটাও লালচে আকার ধারণ করেছে। মূলত কান্না আটকে রাখার কারণে এমনটা হয়েছে। আহিত অস্থির হয়ে উঠে বলল, এ কি অবস্থা করেছিস নিজের অথই? পিয়ান অথয়ের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলে উঠল, তোকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না অথই। আমাদের অথই তো অনেক স্ট্রং একটা মেয়ে, সে বাইরের একটা মেয়ে যার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য এভাবে নিজেকে কষ্ট দেওয়া তো কোনো মানে নেই, তাই না? পিহু অথয়ের কাঁধে হাত রেখে বলে, একদম ঠিক বলেছে আহিত আর প্রিয়ান। ফালতু একটা মেয়ের জন্য তুই কেন এত কষ্ট পাচ্ছিস? রীতি অথয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই তো আমার আর পিহুর থেকেও স্ট্রং, তাহলে আজ কেন এমন করছিস? এই অথৈকে আমরা চিনি না, আমাদের স্ট্রং অথৈকেই চাই। বন্ধুদের ভরসার আবেগে আপ্লুত হয়ে যায়। উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হাসে এনে 2 হাতে প্রসারিত করে দেয়। এতে রিধি, পিহু, পিয়ান আর আহিদের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। তারা দ্রুত এসে প্রাণপ্রিয় বন্ধুকে জড়িয়ে ধরে। অথয় প্রশান্তির শ্বাস নেয়। এখন অনেকটা শান্তি লাগছে। এই 4টা মানুষ না থাকলে যে কি হতো ও নিজেও জানে না। ওরা শুধু অথয়ের বন্ধু না, ওর বন্ধুর থেকেও বেশি কিছু, তার আরেকটা পরিবার, ওর জীবনে অবিচ্ছেদ্য অংশ, যাদের ছাড়া অথয় অচল, একদমই অচল। দীর্ঘ একটা হাঁক করে সবাই সরে আসলো। পিয়ান বলল, এখন ঠিক আছিস তুই? অথয় মাথা দুলিয়ে জানালো সে ঠিক আছে। তারপর বলে উঠল, চিন্তা করিস না, আমি ঠিক আছি। আর যা, এখন তোরা বাড়ি চলে যা, ক্লাস শেষ অনেকক্ষণ হয়েছে। পিহু চিন্তিত কণ্ঠে বলে। কিন্তু তুই? অথয় বলে উঠল, আমার আবার কি, এটা তো নিত্যদিন হয়ে আসছে। রুদ্রিকের সাথে আমি একান্তভাবে সময় কাটাই, এই সময়টা তা তো তোরা জানিসই। আর রইল যেটার জন্য তোরা এমন করছিস, সেটা হবে না। আমি অথই এত সহজে এই লোককে ছাড়বো না। উনি বিয়ের বিষয়টা নিজের বন্ধুদের কাছে কেন গোপন রেখেছে, সেটার জবাবদিহিতা তো তার করতেই হবে। তিনি যদি বন্ধুদের কাছে এই বিষয়ে বলে দিতেন, তবে আজ আমায় এসব শুনতে হতো না। আমার রাগে ভিতরটা ধাউ ধাউ করে চলছে। সেই রাগের আগুনে যদি তাকে আমি ভস্ম না করেছি, দেখে নিস তোরা। মুহূর্তে রাগে ওর ফর্সা মুখশ্রী লাল হয়ে আসলো। আজ অথয় প্রচন্ড রেগে আছে। বরাবরের মতো অথয়ের রাগকে ওরা বেশ ভয় পায়। মেয়েটার রাগলে ওর হুঁশ থাকে না। আর আজ তো এই বাঘিনীকে আঘাত করা হয়েছে বলে না, ব্যথিত বাঘিনীরা আগের থেকে আরো দ্বিগুণ হিংস্র হয়ে ওঠে। অথয়ের বেলাতেও ঠিক তাই হয়েছে। ওরা 4 জন আর বেশি একটা খাটলো না। এটা তাদের স্বামী স্ত্রীর মধ্যকার বিষয়, তারাই সামনে নিতে পারবে। মন না চাওয়া সত্ত্বেও অথয়ের কাছে হার মেনে ওরা বাড়ির যাওয়ার জন্য রওনা দিল। অথয় মন মরা হয়ে বসে রইল গাছের নিচে, স্থির দৃষ্টি তার আকাশ পানে। আর আনমনা হয়ে কি যেন ভেবে চলল নির্বিশেষে। প্রায় আধা ঘন্টা পর সেখানে এসে উপস্থিত হলো রুদ্রিক। দূর থেকে প্রিয়সীকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা অনুভব হতে শুরু করলো। মেয়েটা এইভাবে কেন বসে আছে? কেন? কি কারণে? মেয়েটার কি মন খারাপ? রুদ্রিক দ্রুত কদম ফেলে চলে এলো অথয়ের কাছে। অথয় টের পেল ঠিকই, তবে ওর কোনো হেলদোল হলো না। সে এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। রুদ্রিকের বুক কাঁপছে। অথয়ের মুখশ্রী ভয়ানক লাল হয়ে আছে, সেই সাথে চোখ জোড়াও লাল হয়ে আছে। রুদ্রিক কি করবে ভেবে পেল না। অথয়কে এমন অবস্থায় দেখে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুদ্রিক এদিক সেদিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই হুট করে অথয়কে টেনে বাহু ডোরে জড়িয়ে নিল। এতেও যেন অথয়ের কোনো নড়চড় নেই। ও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রিকের যেন এতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। এক হাত অথয়ের কোমরে রাখলো, আরেক হাত অথয়ের মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে অথই, এমন করছো কেন? এমন শান্ত নীরব অথইকে দেখতে আমার ভালো লাগছে না। কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে তোমার? কিছু তো বলো অথই। রুদ্রিকের কথায় পরিপ্রেক্ষিতে অথয় নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল, আমাদের বিয়ের বিষয়টা নিজের বন্ধুদের কাছ থেকে কেন গোপন রাখলেন রুদ্রিক?
অথয়ের আকস্মিক এহেন কণ্ঠে আর কথায় চমকে উঠে রুদ্রিক। অথয়কে ঝট করে বুক থেকে সরিয়ে আনলো। শক্তপোক্ত হাতটা অথয়ের নরম কোমল কপালে স্পর্শ করলো। আজ আর অথয় লজ্জা পেল না, মিয়ে গেল না রুদ্রিকের স্পর্শে, বরঞ্চ কেমন যেন কঠোরতার সহিত তার দিকে তাকিয়ে আছে। এই কঠোরতা কিসের জন্য? তার অথয় তো সে কাছে আসলেই লজ্জায় মোমের মতো গলে যায়। তাহলে আজ কি এমন হলো? রুদ্রিক আকুল কণ্ঠে শুধালো, কি বলছো এসব অথই? আর হঠাৎ এসব কেনই বা বলছো? অথই রুদ্রিকের হাত নিজের গাল থেকে সরিয়ে দিল, তারপর শক্ত কণ্ঠে বলে উঠল, আমার প্রশ্নের উত্তর দিন রুদ্রিক। রুদ্রিক থমকালো অথয়ের ব্যবহারে। পরপর অথয়কে বুঝতে লাগলো, আকস্মিক আমাদের বিয়েটা হয়েছে, আর তাছাড়া আমাদের সম্পর্কে এখনো প্রণয় তৈরি হয়নি। আর ওদের না জানি আমি হুট করে বিয়ে করে নিয়েছি। ওদের এই কথা বললে ওরা কষ্ট পাবে, তাই আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। সুযোগ সুবিধা বুঝে ওদের সামনে তোমাকে নিয়ে গিয়েই বিয়ের কথাটা বলতাম। কথাগুলো এক নাগারে বলে থামলো রুদ্রিক, ফের বলে উঠে, কিন্তু কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো অথই। জানি তুমি অকারণে এমন ব্যবহার কোনোদিন করবে না। রুদ্রিকের কথা শেষ হতে দেরি, অথয়ের রাগে ভয়ানক দৃষ্টি তার উপর পড়তে দেরি নেই। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আচমকা রুদ্রিকের শার্টের কলার চেপে ধরল অথয়। রাগে চিৎকার করে উঠে বলে, কেন করছি জানতে চান তো শুনুন। আপনার কারণে, হ্যাঁ ঠিক শুনছেন, আপনার কারণেই। আপনি বিয়েটা গোপন রেখেছেন, এই কারণেই আমি আপনার সাথে দেখা করি, একান্ত সময় কাটাই। এই জন্য বাইরের একটা মেয়ে এসে আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, আমাকে ভার্সিটির মধ্যে যা নয় তাই বলেছে। আমার নাকি চরিত্রে দোষ আছে, এই জন্য নাকি আমি আপনার উপরে হাত ধুয়ে পড়েছি। আমাকে পতিতালয়ে মেয়েদের সাথে তুলো। আর বলতে পারল না অথয়। ছটকা মেরে রুদ্রিকের কলার ছেড়ে দিয়ে দূরে সরে গেল। উল্টো দিকে ঘুরে রাগে ক্ষোভাতে লাগলো। সে স্ট্রং একটা মেয়ে, যার তার সামনে সে তার আবেগ দেখাতে পারে না, কিন্তু আজ কেন যেন নিজেকে সামলাতে পারছে না মেয়েটা। কথাই আছে না, যতই তুমি নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখো না কেন, দিন শেষে প্রিয় মানুষটার সান্নিধ্যে আসলে তোমার সেই শক্ত খোলস একদম ভেঙে গুড়িয়ে যাবেই। এটাই যে নিয়ম। তাই অথয়ও পারছে না নিজেকে সামলাতে। কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী এসে আটকে আছে। কষ্ট হচ্ছে ওর, খুব কষ্ট হচ্ছে। অথয় ভেজা কণ্ঠে বলে উঠল, আমি কি জোর করেছিলাম আপনায় আমাকে বিয়ে করার জন্য? করিনি তো। তাহলে আজ কেন আমায় এসব কথা শুনতে হবে? আপনার স্ত্রী আমি, তাহলে কেন আপনার কাছে যাওয়ার জন্য আমাকে চরিত্রহীন উপাধি পেতে হবে? বলুন, জবাব দিন। আমি কি এতটাই অযোগ্য আপনার স্ত্রী হওয়ার? না হলে কেন আপনি সবার থেকে আমাদের বিয়েটা আড়াল করে রাখলেন? বহু কষ্টে নিজের অশ্রুকণাগুলো ধরে রাখতে চেয়েছিল অথয়, কিন্তু তা আর সম্ভব হলো। অক্ষিপটের বাড়ি ধারাগুলো নির্মিশেষে সিক্ত করে তুলো অথয়ের খপল অর্থাৎ গাল। আর দাঁড়িয়ে থাকতে পারল না অথয়। নিজেকে দুর্বল হতে দেখে সহ্য করতে পারছে না ও। তাই আর কাল বিলম্ব না করে দৌড়ে সেই স্থান ত্যাগ করলো অথয়। তবে যাবার আগে রুদ্রিকে বলে গেল, আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে মিস্টার আরিহান রুদ্রিক। একটা মেয়ের সবচেয়ে বড় আর মূল্যবান সম্পদ হলো তার চরিত্র। আর আজ আপনার একটা ভুলের কারণে আমার সেই চরিত্রের ওপরে মানুষ এসে আঙুল তুলেছে। এত সহজে আমি জাফরিন অথই আপনাকে ক্ষমা করছি না। আমার হৃদয়ের অন্তঃকরণে যে রক্তক্ষরণ হয়েছে তা না থামা পর্যন্ত, অন্তত না। কথাটা মাথায় সেট করে নিন। অথয়ের বলা প্রত্যেকটা কথায় প্রতি তুরে কিছুই বলেনি রুদ্রিক। এমনকি অথয়ের চলে যাবার সময়ও তাকে থামায়নি ও। তবে অথয়ের মুখ গহ্বর হতে নিঃসৃত প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির ন্যায় ওর হৃদপিণ্ডটাকে ঝাঁঝরা করে দিয়েছে। অথয়ের চোখের প্রতিটা ফোঁটার জল যেন ওর সমস্ত কায়াকে আগুনে ভস্ম করে দিয়েছে। অথয়ের কষ্টে জর্জরিত প্রতিটা শব্দ বাক্য ওর কানে বাজতে লাগলো অনবরত। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিল রুদ্রিক। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ধপ করে চোখ খুলে তাকালো ও। রুদ্রিকের সেই টকটকে লাল চোখ জোড়া দেখলে যেন যে কেউ ভয়ে আটকে উঠবে। মস্তিষ্কের রগগুলো রাগে কারণে থাপাথাপি করছে। সর্বশক্তি প্রয়োগ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল রুদ্রিক। ফলে দৃশ্যমান হলো হাতের প্রতিটা শিরা উপশিরা। রুদ্রিক অথয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে ঠান্ডা শীতল গলায় বলে উঠল, আজ যার জন্যে, যার কথা তিক্ত কথার কারণে কষ্ট পেয়ে তুমি কাঁদলে, আর তোমার চোখের প্রতিটা অশ্রুকন্যার সাক্ষী হলাম আমি, সেই মানুষটাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিব না। আমার সুখ তুমি, আর আমার সুখকে আজ এতটা দুঃখী করার জন্যে সেই মানুষটাকে খুন করতেও আমার দ্বিধা কাজ করবে না। সে যেই হোক না কেন, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনীর চোখের প্রতি ফোঁটা
অশ্রুকণার বিনিময়ে তাকে যে আমি কি করবো আমি নিজেও জানি না। তুমি শুধু অপেক্ষা করো অথই, আমি সব ঠিক করে দিব। শুধু আমায় ভুল বুঝে দূরে সরে যেও না। তোমার দূরত্ব আমি মেনে নিতে পারবো না। তার আগেই না হয় শ্বাস আটকে মেরে ফেলো আমায়, কারণ অথই ছাড়া রুদ্রিক অসম্পূর্ণ। ভার্সিটি থেকে ফিরে এসে মাত্রই ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো রিধি। ভালো লাগছে না কিছু। প্রাণপ্রিয় বান্ধবী সেই বিধ্বস্ত অবস্থা মনে করলে এখনো বুক ব্যথা করে উঠে। না জানি কি করছে মেয়েটা, একবার কি কল করে দেখবে। ফোন কলের কথা চিন্তা করতে ওর মোবাইল ফোনটা তীব্রভাবে বেজে উঠল। রিধির হাতের তোয়ালটা চেয়ারে রেখে এগিয়ে মোবাইলটার হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। সচরাচর তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে না। কিছুটা চিন্তিত হয়ে উঠল রিধি। কল কেটে যাওয়ার আগে রিসিভ করে কানে ধরলো। সাথে সাথে কানে এসে বাড়ি খেলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। রিধি, আমি রুদ্রিক বলছি। আজ ভার্সিটিতে অথইর সাথে কি হয়েছে সবটা আমায় বলো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস। আচমকা রুদ্রিকের এহেন কথায় থতমত হয়ে গেল রিধি। রুদ্রিক যে তাকে কল করেছে ব্যাপারটা হজম করতে কষ্ট হচ্ছে। রুদ্রিকের কণ্ঠস্বর আবারও শোনা গেল। রিধি, শুনছো? ভার্সিটিতে কি হয়েছে? রিধি একটা লম্বা শ্বাস ফেলে একে একে সব বলল রুদ্রিককে। ফোনের ওপাশ হতে রুদ্রিক সব শুনে রাগে ওর চোয়াল শক্ত হয়ে গেল। তাতে দাঁত চিপে বলে উঠল, এই মেয়েকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর দিব না। আমার অথয়ের চোখের পানি ধরেছে ওর জন্যে। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রুদ্রিকের রাগ মিশ্রিত কথায় ভয় পেয়ে গেল রিধি। আমতা আমতা করে বলে উঠল, ভাইয়া, অথয়ের কি কিছু হয়েছে? আর এখনো কোথায়? রুদ্রিক বলল, ও বাড়ি চলে গিয়েছে। ঘটনাটায় বেশ আঘাত পেয়েছে ও। স্বামী হিসেবে আমি ব্যর্থ। আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারিনি। এভাবে বলবেন না ভাইয়া। তবে আমি এটাও বলবো না যে আপনার একেবারেই দোষ নেই। আপনার দোষ একটাই, আপনি বিয়েটা গোপন রেখে কাজটা ভালো করেননি। রিধিও রাগ লাগছে রুদ্রিকের ওপর। কেন যে এমন করলো? এটা না করলে তো আর অথই এত কষ্ট পেত না। রুদ্রিক হতাশার নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি মানছি আমার দোষ। তবে আমিও পরিস্থিতির শিকার। তবে বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। অথই আমার উপর তীব্র অভিমান করেছে। রাগ করলে রাগ ভাঙানো যায়, তবে অভিমানের পাহাড় এত সহজে ভাঙা যায় না। অথয়ের অভিমান ভাঙাতে আপনার অনেক কাঠখড় পোড়াতে হবে ভাইয়া। তা তো আমি জানি, বুঝতে হবে না ও বউটাকার। তবে চিন্তা না, আমার দুটো শালি সাহেবা আর দুটো শালাবাবু আছেন না, তারা তো আছেই আমাকে হেল্প করার জন্যে। লাস্ট কথাগুলো দুষ্টুমির স্বরে বলল রুদ্রিক। রিধি হেসে ফেলল রুদ্রিকের কথায়, বলল, তা তো অবশ্যই, আমরা আপনাকে সব রকম হেল্প করতে প্রস্তুত। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। ভালো থাকো, রাখছি। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। কথোপকথন শেষ করে কান থেকে মোবাইল সরালো রুদ্রিক। তারপর নিজের রুম থেকে বের হয়ে যায় রেগে। বসার ঘরে বসে আছেন সবাই। আরহাম সাহেব আর আরিয়ান মাত্র অফিস থেকে এসেছেন লাঞ্চ টাইমে। ছেলেকে রাগে চোখ মুখ লাল হয়ে নিচে নামতে দেখে হাতের থাকা চায়ের কাপটা টি টেবিলে রাখলো। আরহাম সাহেব চিন্তিত স্বরে বললেন, রুদ্রিক, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? রুদ্রিক রাগ চেপে রেখে কোনো রকমে বলে, বাবা সব বলবো, কিন্তু আপাতত তোমার বোন আর তার মেয়েকে এক্ষুনি এ বাড়িতে আসতে বলো। আর না হলে যদি আমি চাই তো তোমার বোনের মেয়ের কপালে বহুত দুঃখ আছে। আরহাম সাহেব ভরকে গেলেন ছেলের কথায়। তার মন 100% শিওর জেনি কিছু করেছে, তাই তো তার ছেলে এমন রেগে আছে। আরহাম সাহেব প্রশ্ন করলেন, কিন্তু কি হয়েছে সেটা তো জানতে পারি না। কি? সেটা না হয় তারা আসলেই বলবো। আরহাম সাহেব কিছু বলবেন তার আগে আরিয়ান চোখের ইশারায় ওর বাবাকে বলে রুদ্রিক যা বলেছে তাই যেন করে। রুদ্রিকের চিৎকারে আতিক মাহবুব আর রোজা রুম থেকে বেরিয়ে আসলেন। রোজার মেডিসিন নিয়ে গিয়েছিল আতিক মাহবুবের কাছে। রুদ্রিকের রাগী গলার আওয়াজ শুনে তারা ছুটে এসেছেন। রোজা অস্থির হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে রুদ্রিক, তুমি এত রেগে আছো কেন? তা একটু পরেই বুঝতে পারবে ভাবি, একটু অপেক্ষা করো। আতিক মাহবুব সোফায় আয়েশ করে বসলেন। ছেলের উদ্দেশ্যে বললেন, আরাম সাহেবকে ফোন দিয়ে আসতে বল, আর সাথে যেন রাগিবকেও নিয়ে আসে। আর হ্যাঁ, জেনি যেন অবশ্যই আসে। আরহাম সাহেব বাবার কথা মতো ফোন করলেন তার বোন মানে শেফাকে। আরহাম সাহেব বেশ শান্তভাবে তাদের এক্ষুনি এই বাড়িতে আসার কথা বললেন। শেফা বেগম ভাইয়ের এমন জরুরি তলবে এক মুহূর্তের জন্য মনে করলেন তিনি বোধহয় রুদ্রিক আর জেনির বিয়ের বিষয়ে কথা বলবেন। তাই ভাইয়ের কথা মতো সবাইকে নিয়ে হাজির হলেন। অবশ্যই জেনি আসতে চায়নি।
অথয়ের হাতে মার খেয়ে তার গাল ফুলে ট্যাপা হয়ে উঠেছে, অবস্থা বেশ খারাপ, যা মেকআপের আস্তরণে ঢেকে রেখেছে, কাউকে বুঝতে দেয়নি। সে যদি ওর বাবা মাকে বিষয়টা জানায় তো তারা গিয়ে রুজিকদের বাড়ি গিয়ে ঝামেলা করবে, আর রুজিক এসব জানলে তো তার করা কীর্তির কথা যেন জেনে যাবে। তখন রুজিক রেগে মেগে যে কি করবে সেটাই ভয়ে ও যেতে চাচ্ছে না। এই যে এখন ও বাড়ির থেকে খবর এসেছে, জেনির ভয় করছে। সে যেটার ভয় পাচ্ছে তা যদি হয়ে থাকে তবে ওর কপালে শনি আছে, কিন্তু মায়ের জোরাজোরিতে ওকে বাধ্য হয়ে যেতে হলো। মির্জা বাড়ির ওরা এসে হাজির হলো। তারা এসে সোফায় বসবে তার আগে রুজিক প্রচন্ড রেগে জেনির হাত টেনে ধরে এনে ওর গাল চেপে ধরলো, চিৎকার করে বলে উঠল, তোর সাহস কিভাবে হলো? তুই রুদ্রিকের জানে আঘাত করিস, আমার স্ত্রীকে যা নয় তাই বলে অপমান করেছিস। তোর এই মুখটা দিয়েই তো সব বলেছিস, তাই না? এখন যদি তোর এই মুখটাই আমি ভেঙে দেই, কি বলিস? রুজিকের এহেন কাণ্ডে সবাই চমকে উঠেন। সেফা দৌড়ে মেয়ের কাছে যান, রুজিকের কাছ থেকে ওকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না, কারণ রুজিক ঠিক এতটাই জোর প্রয়োগ করেছে। রোজা এইবার এগিয়ে যায়, রুজিকের কাছ থেকে জেনিকে ছাড়াতে এসে বলে, ছেড়ে দে রুদ্রিক, কি করছিস এসব? ছাড়, না হলে ও মরে যাবে তো। রুজিকের কঠোর কণ্ঠস্বর। যাক মরে। রুজিকে এইবার থমকে ওঠেন আরহাম সাহেব। বাবার ধমকে জেনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরহাম সাহেব রাগী গলায় বলে ওঠেন, এটা কি ধরনের ব্যবহার রুদ্রিক? ও সম্পর্কে তোমার বোন, ভুলে যেও না। আর আমাদের সবাই এখানে আছি, আমাদের সামনে এরকম জালিমদের মতো আচরণ করার কারণ কি? রুজিক গলা ফাটিয়ে চিৎকার করলো, কারণ জানতে চাইছো? আরে আমার বোন রিডিকুলাস। এ আমার বোন কেন? এই মেয়ে আমার কিছুই না। শেফা মেয়েকে আঁকড়ে ধরে আছেন। সারাদিনে এত মার খেয়ে যিনি পুরো নিস্তেজ। শেফা মেয়ের মুখের দিকে তাকিয়ে কেঁদে বললেন, এইভাবে অপমান করার জন্য এই বাড়িতে ডেকেছিল আমাদের ভাই, আর বাবা তুমি কিছু বলছো না কেন? আতিক মাহবুব বেশ শান্ত গলায় বললেন, তুই আর তোর বড় মেয়ে কেমন দাঁচের মেয়ে তা আমার থেকে ভালো কেউ জানে না। রুদ্রিকের এমন ব্যবহারের পেছনে যে বিশাল একটা বড় কারণ আছে তা ওর কথাতেই বুঝতে পারছি। আর বিষয়টা যদি আমার বউ মানে মির্জা বাড়ির ছেলে বউয়ের বিষয়ে হয় তো ফল তোদের জন্য খুব খারাপ হবে, কারণ আমার বাড়ির ছেলে বউরা হলো আমার বাড়ির সম্মান, আর এই বাড়ির সম্মানে যে আঘাত করবে তাকে তো শাস্তি পেতেই হবে, যেটা যে করেই হোক না কেন। আতিক মাহবুবের কথায় সেফা কান্না থামিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকান, অবাক হয়ে বলেন, ছেলের বউ মানে? আর রদ্রিকও তখন বলল ওর স্ত্রী, কিন্তু রদ্রিক তো এখনো বিয়েই করেনি। রুজিক বলে উঠেন, ঠিকই শুনেছো তুমি ফুপি, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে। মানে আমার বিয়ে হয়েছে। এই বিষয়ে আপনাদের জানানো হয়নি। দাদু আমাকে মেয়ে দেখাতে নিয়ে গিয়ে হুট করে সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে তাকে এই বাড়িতে উঠিয়ে আনলে আপনাদের জানাবো ভেবে রেখেছিলাম। রুজিক বলে উঠল। রুজিক বেশ শান্তভাবে কথাগুলো বললেও সেবার শান্তভাবে তা হজম করতে পারল না। চিল্লিয়ে উঠেন তিনি, এটা হতে পারে না, আমি ভাইকে বলেছিলাম না জেনির সাথে তোর বিয়ে দিব, এটা আমার স্বপ্ন। তাহলে ভাই তুই এসব কিভাবে করতে পারলি? শেষের বাক্যটা আরহাম সাহেব উদ্দেশ্য করে বললেন তিনি। আরহাম সাহেব ভাবলেশহীনভাবে বলে, তোর বা আমার কথা তো হবে না, আমার ছেলে যা চাইবে তাই হবে। তাছাড়া বিয়েটা বাবার ইচ্ছেতে হয়েছে, আর বাবার কথা এবারই শেষ কথা, তিনি যা বলবেন তাই হবে। রোজা এই সুযোগে রুজিককে প্রশ্ন করলো, রুদ্রিক কি এমন হয়েছে যে তুমি জেনিকে এভাবে মারলে? অতইকে জেনি কি করেছে? রুদ্রিক রক্তচক্ষু নিয়ে তাকায় জেনির দিকে। জেনি ভয় একদম গুটিয়ে গেল মায়ের কাছে। রুদ্রিক রাগকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বলতে লাগলো, সে অথই আমি যেই ভার্সিটিতে পড়ি সেখানেই পড়ে। তো এখন যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমি চাইছি আমাদের সম্পর্কটা আর 5টা কাপলদের মতো স্বাভাবিক করতে। সেই জন্যই অথই আর আমার ক্লাস শেষে আমি আর অথই দুজন মিলে ভার্সিটির পিছনে নদীর পাড়ে একান্তভাবে কিছু সময় কাটাই। সেটা বোধহয় এই রাস্কেলটা দেখেছে। ও তো ছ্যাঁচড়ার মতো আমার পিছনে পড়ে থাকে। আমার থেকে পাত্তা না পেয়ে আজ সকালে অথইকে ভার্সিটিতে মানুষের সামনে যা নয় তাই বলেছে, ওর চরিত্রের দিকে আঙুল তুলেছে, আরও অনেক বাজে কথা বলেছে। অথই রেগে গিয়ে ওকে মেরেছে। ও নিজেও মারতে গিয়েছিল কিন্তু পারেনি। মেয়েটা অসুস্থ, এই অবস্থাতেই ওর সাথে পারলি না? সুস্থ থাকলে তুই এখনও নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি পেতি না। শেষের কথায় জেনিকে তুচ্ছ চাচ্ছিল্য করলো রুজিক। ফের বলতে লাগলো, আমি একটা কারণবশত ওর কাছ থেকে মানে আমার ফ্রেন্ডদের কাছে থেকে বিয়ের বিষয়টা গোপন রেখেছি। ভেবেছিলাম
সঠিক সময় এলে সুযোগ মতো সবাইকে জানাবো। জানে শুধু ইহান, ও নিজেও জানতো না যদি না ও অথয়ের ভাই না হতো। অথই বুঝতে পেরেছে আমি ওদের জানাইনি আমাদের বিয়ের বিষয়, তাই আমি দেখা করতে গেলে আমার সাথে রাগ দেখালো, আমাকে ভুল বুঝলো। আমার সাথে নরম স্বরে কথা বলা অথই আজ কঠোরভাবে আমার সাথে কথা বলেছে, অভিমান করে চলে গিয়েছে। মানলাম ও জানে অথই আমার স্ত্রী, কিন্তু ও কেনই বা একটা মেয়েকে না জেনে শুনে এসব বিশ্রী কথা বলবে? কেন বলবে? আর ও বলেছে আমি নাকি ওকে ভালোবাসি। এই তোকে আমি কবে বলেছি ভালোবাসি? তোর দিকে তো আমার তাকাতেই ঘৃণা লাগে, মন তো যাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলি। আজ তোর কারণে আমার অথই এতটা কষ্ট পেল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আবারও তেড়ে মারতেই চলে গেল রুদ্রিক। আরিয়ান দ্রুত উঠে ওকে আটকালো। আতিক মাহবুব বললেন, রুদ্রিক, বিশৃঙ্খলা আর সৃষ্টি করিস না, যা বলার আমি বলবো। দাদার কথায় থেমে যায় রুদ্রিক, তবে রাগে এখনো হিসহিস করছে। আতিক মাহবুব গম্ভীর গলায় বলে, তুমি এই বাড়ি মেয়ে, তাই তোমাকে এইখানে আসার জন্য আমি বাধা দিতে পারি না। তবে আমি প্রচণ্ড খুশি হব যদি তুমি তোমার মেয়েকে রেখে তবেই আসো, কারণ এত এত অভদ্র অসভ্য নাতির আমার কোনো দরকার নেই। যেদিন শুধরাতে পারবে সেই দিনই আমার বাড়িতে পা রাখবে। আর তুমি সেবা মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারোনি, এই জন্যই আজ এমন অবস্থা। মেয়ে আর মা দুজনেই ভালো হতে পারলেই এই বাড়িতে আসবে। আর যদি এত নোংরা মনকে আজীবন ধরে রাখতে চাস, তবে মির্জাবাড়ির দরজা তোদের জন্য চিরকালের জন্য বন্ধ। শেফা আতিক মাহবুবের কথায় তেজ দেখিয়ে বলে, এত বড় অপমান? ঠিক আছে, আসবো না আর এই বাড়িতে। চল জেনি, আজ থেকে আমার বাবা আর ভাই আমার জন্য মরে গিয়েছে। আরহাম সাহেব আর আতিক মাহবুব বেশ কষ্ট পেলেন তার কথায়। একজনের একমাত্র বোন, আরেকজনের একমাত্র মেয়ে, কষ্ট তো পাবারই কথা। তবে অন্যায় যেহেতু করেছে শাস্তি তাদের পেতেই হবেই। রাগীব এতক্ষণ চুপ ছিলেন, এটা তাদের বিষয়, তাই আর কিছু বলেনি। তিনি এসে নিজের স্ত্রী আর মেয়ের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। আতিক মাহবুব ওনাকে ছোট হতে মানা করলেন, কারণ এতে ওনার কোনো দোষ নেই। নিজের মেয়ে খারাপ, পরের ছেলে আর দোষ দিয়ে কি লাভ? বিষণ্ণ মন নিয়ে ভার্সিটিতে এসে পৌঁছালো অথয়। ভার্সিটির মাঠে ওর পা ফেলতে দেরি। হুট করে রুদ্রিক এসে ওর হাত চেপে ধরে, নিজের সাথে টেনে নিয়ে যেতে লাগলো। আকস্মিক এমন কাণ্ডে অথয় হতভম্ব হয়ে যায়। ব্যাপারটা বুঝে উঠতেই সাথে সাথে চেঁচিয়ে উঠে ও, কি করছেন? আমার হাত ছাড়ুন। আর এভাবে আমাকে গরুর মতো টানছেন কেন? রুদ্রিক কোনো প্রকার জবাব দিল না, সে তার কাজে ব্যস্ত। অথয় রাগে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এমন করার কারণে ভার্সিটির স্টুডেন্টের প্রায় সবার নজর তাদের দিকেই। অথয় হাত মোচড়াচ্ছে, কিন্তু কোনোভাবে নিজেকে ছাড়াতে পারছে না। রুদ্রিক অথয়কে টেনে একেবারে ওর বন্ধুদের সামনে এনে দাঁড়ালো। আকস্মিক অথয়কে নিয়ে রুদ্রিকের এমন আগমনে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু অবাকতার রেশ নেই ইহান আর সাফাতের চোখে। আর বাকি হলো নীল, অনিক, সিয়া, মারিয়া। জেনি আজ আসেনি। গতকাল যেই মার খেয়েছে, আজ ওর এত শক্তি নেই যে ও নিজের পায়ে আজ হাঁটতে পারবে। এদিকে অথয় এইবার রাগে ঝটকা মেরে রুদ্রিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তবে রুদ্রিকের কাছ থেকে হাত ছাড়াতেই রুদ্রিক এইবার অথয়ের কোমরে হাত রেখে ওকে নিজের কাছে টেনে নিয়ে আসলো। অথয়ের চোখ বড় বড় হয়ে গেল। নীল হা করে তাকিয়ে আছে। অনেক আহম্মকের মতো বলে, এই তুই অথয়ের এইভাবে চাইপা ধরছিস কেন? কিরে, তোর কি হলো আবার? রুদ্রিক অনেকের কথায় কোনো প্রত্যুত্তর করলো না। সে আপাতত দেখতে ব্যস্ত ছটফট করতে থাকা অথয়কে। নিজেকে রুদ্রিকের কাছ থেকে ছাড়াতে না পেরে এবার অথয় রাগী চোখে রুদ্রিকের দিকে তাকালো, তাতে দাঁত চেপে বলল, আমাকে ছাড়ুন বলছি। কিসের অধিকারে আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন? রুদ্রিক ভাবলেশহীন কণ্ঠে বলে, তুমি জানো না কিসের অধিকারে? তুমি আমার কে হও তুই জানো না? অথয় চিৎকার করে বলে, না, জানি না, আর জানতেও চাই না। আর রইল যে অধিকারের কথা আপনি বলছেন, তবে কান খুলে শুনে রাখুন। যে লোক নিজের স্ত্রীর পরিচয় সবার থেকে গোপন রাখে, তাদের বিয়ের বিষয়ে সে জানাতে পারে না, তার কোনো অধিকার নেই সেই স্ত্রীর উপর স্বামীর অধিকার দেখানো। তাই আপনারও আমার উপর কোনো অধিকার নেই। আমি আপনার কেউ না। অথয়ের কথায় রুদ্রিকের রাগের মাথায় খারাপ হয়ে গেল। সে জানে সে ভুল করেছে, তাও একটা কারণবশতই করেছে। এজন্য এই মেয়ে এমন করবে? রুদ্রিক অথয়ের বাহু আঁকড়ে ধরে টেনে নিজের মুখোমুখি আনলো। রাগে চোয়াল শক্ত করে বলে উঠল, বড্ড বেশি কথা বলছো তুমি অথই। আমাকে রাগিও না, ফলাফল ভালো হবে না। আর অধিকারের কথা বলছো তাই না?
শুধু তোমার হাত কেন, তোমার সম্পূর্ণ দেহে আমি স্পর্শ করতে পারবো, এমনকি এই সবার সামনে তোমার ঠোঁটে চুমু খেতে পারবো। ওয়ানা সি? ইহান খুব খুব করে কেসে উঠল। হাজার হোক সে অথয়ের ভাই, এমন একটা পরিস্থিতি তার জন্য লজ্জাজনক বটে, তবে কিছুই করার নেই। তাকে এখানে থাকতেই হবে, জানতে হবে কি এমন হয়েছে যে কারণে অথয়ের এমন কথাবার্তা বলছে। এদিকে রুদ্রিকের মুখের বলা প্রত্যেকটা বাক্য অন্তর আত্মা কেঁপে উঠল অথয়ের। লজ্জায় কান গাল গরম হয়ে গেল। সবার সামনে লোকটা এমন বেফাস কথা কিভাবে বলতে পারে? অথয় নাক মুখ কুচকে বলল, ছি, বেশরম লোক, দূরে সরুন আপনি আমার কাছ থেকে। রুদ্রিক কিছু বলল না, অথয়কে ছেড়ে দিল। অথয় চলে যাবার জন্য পা বাড়াতেই নিলেই রুদ্রিক গম্ভীর স্বরে বলে, এখান থেকে যদি এক পা বাড়ানো হয় তবে সত্যি বলছি, একটু আগের বলা কথাগুলো আমি করেই দেখাবো তোমায়। আর রুদ্রিক তার কথা রাখে। পায়ের গোড়া শিরশির করে উঠল অথয়। রুদ্রিকের কথায় আর আগানোর সাহস পেল না, চুপচাপ সোজা হয়ে দাঁড়ালো, তবে রুদ্রিকের থেকে যথেষ্ট দূরত্ব রেখে। রুদ্রিক চোখ উল্টে এইবার নিজের বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের অবাক করা চাউনিযুক্ত মুখশ্রী সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলে উঠল, কয়েকদিন আগে হুট করে দাদা আমাকে মেয়ে দেখাতে নিয়ে যায়, তারপর আকস্মিকভাবে দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটাও সেদিন হয়ে যায়। তাই তোদের জানাতে পারিনি, তোরা কষ্ট পাবি আমার হুট করে বিয়ে করে নেওয়ার কথা শুনে। তাই আমি চাচ্ছিলাম সঠিক সময় এলে তোদের জানাবো, কিন্তু আমি সেখানেই মস্ত বড় ভুল করে ফেলেছি। তোদের আগে জানিয়ে দিলেই ভালো ছিল যে অথই আমার বিয়ে করা বউ, তাহলে সেদিন জেনি অথয়ের সাথে এমন রুড বিহেভ করার সাহস পেত না। তারপর একে একে জেনির করা কাণ্ড ওদের বলে। কথা বলার শেষে দেখে অনিক, নীল, মারিয়া, সিয়া ফেল করে তাকিয়ে আছে রুদ্রিকের দিকে। রুদ্রিক ভ্রু কুচকে তাকিয়ে রইল। এগুলো কি হলো? এদিকে রুদ্রিক অথয়কে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়াতে ভালো লাগার রঙিন প্রজাপতিরা এদিকে সেদিকে উড়াউড়ি করতে লাগলো। অজান্তে ঠোঁটের কোণে প্রসারিত হয়ে আসলো অথয়ের। অতঃপর হুট করে আবার নিজেকে সামলে নিয়ে চেহারা খানা গম্ভীর করে নিল। রুদ্রিক বন্ধুদের রিয়াকশন দেখে ওদের কাছে এগিয়ে কিছু বলবে তার আগে সাফাত, নীল, অনিক ঝাঁপিয়ে পড়ল রুদ্রিকের দিকে। ওদের দেখা দেখে এবার ইহানও একই কাজ করলো। নীল রুদ্রিকের গলা শক্ত করে ধরে বলে, শালা, আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি, তোকে তো আজ আমরা ছাড়ছি না, তোর পকেট আজ পুরো ফাঁকা করে তবেই দম নেব। ইহান বলল, আমিও সাথে আছি। অনিক বলে, এত বড় একটা গুড নিউজ, ওর তো পুরো ক্যাম্পাসের স্টুডেন্টকে ট্রিট দেওয়া দরকার। সাফাত হাসি মুখে বলল, শালা বিয়ে করবে না করে এখন চুপা রুস্তম হয়ে আছে। তোকে আজ ফকির বানিয়ে রাস্তায় নামাবো, তবে ক্ষান্ত হব আমরা। রুদ্রিকের উপর এমন চারটা ইষ্টপুষ্ট ছেলের ভর পড়ায় ও ঠিকভাবে শ্বাস নিতে পারছে না। তাই বন্ধুদের কাছে হার মেনে বলল, ঠিক আছে, তোদের সব আবদার মেনে নিলাম, এইবার আমাকে ছাড়। তোরা যেভাবে চেপে ধরেছিস দেখা যাবে বাসর আর আমার করা হবে না, তার আগে আমি অক্কা পেয়েছি। রুদ্রিকের এমন লাগামহীন কথা বলায় অথয় লজ্জা পেল। এখানে এতগুলো মানুষ, তার উপর ওর বড় ভাই আছে, আর এই লোক কিনা কি সহজেই এসব কথা বলে চলেছে। অথয় বিড়বিড় করলো, অসভ্য, চরম অসভ্য। এদিকে রুদ্রিককে সবাই ছেড়ে দিল। ইহান সরে এসে ওর মাথায় গাঁটটা মেরে বলে, তোর লজ্জা করে না আমার সামনে এসব বলতে? আফটার অল আমি তোর বউয়ের বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। রুদ্রিক বাঁকা হেসে বলে, সম্মান? তাও আবার তোকে? স্বপ্নেও আমি তোকে সম্মান দিব না। আমাকে সম্মান না দিলে আমার বোনকেও তোর বাড়ি পাঠাবো না। তুই আর কিছুই করতে পারবি না, কারণ অথইকে আমার রাজ্যের রানী বানিয়ে নিয়েছে। আমি চাইলে এখনই তাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি, সেখানে তুই কেন, তোর 14 গোষ্ঠীও আমায় আটকাতে পারবে না। রুদ্রিকের এহেন কথায় হেসে ফেল ইহান। সাফাত এইবার মুচকি হেসে এগিয়ে যায় রুদ্রিকের দিকে। সাফাতকে দেখে রুদ্রিকের হাসিটুকু মিলিয়ে গেল। সাফাতের ব্যবহারগুলো তার বোধগম্য হচ্ছে না। সে তো সাফাতের ভয়ে বলতে পারেনি সত্যিটা। তার বন্ধু যদি কষ্ট পেয়ে রাগে দুঃখে তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়। বন্ধু হারানোর ভয় জেকে ধরেছিল ওকে। এদিকে নিজের ভালোবাসা, আরেকদিকে প্রাণপ্রিয় বন্ধু, দুটোই একটাকেও ছাড়তে পারবে না রুদ্রিক। তাই তো দোটানায় পড়ে গিয়েছিল, কিন্তু এখন তো দেখছে কাহিনী সম্পূর্ণ উল্টো। সাফাত রুদ্রিকের হাতে হাত মিলিয়ে হেসে বলে, কংগ্রাচুলেশন দোস্ত, তুই আর অথই যেন সারা জীবন সুখে থাকিস, এই দোয়া করি। রুদ্রিক অবাক হয়ে তাকিয়ে আছে সাফাতের দিকে।
এমনকি পাখিদেরও একই অবস্থা, কারণ ওরা সবাই বুঝতে পেরেছিল যে সাফাত অথৈকে পছন্দ করে। আর সাফাত যে এত সহজে এভাবে সবটা মেনে নিবে এটা হজম করতে কষ্ট হবে। সাফাত অথৈকে উদ্দেশ্য করে বলে, অথই, উফ সরি ভাবি, আপনি যদি একটু এখান থেকে যেতেন, মানে ওদের সাথে একটু কথা আছে, আসলে মানে বন্ধুদের বিষয় তো, আর আপনি আমাদের ভাবি, একটু অকওয়ার্ড ফিল হবে। অথৈ আর চোখে রুদ্রিকের দিকে তাকালো। রুদ্রিক অথৈয়ের দিকেই তাকিয়েছিল। অথৈ তাকাতে সে চোখের ইশারায় সম্মতি দেয়। অথৈ এবার সাফাতের দিকে তাকিয়ে বলে, এভাবে বলবেন না ভাইয়া, আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট, আর তাছাড়া আমায় ভাবি ডাকার দরকার নেই। আর না আপনি বলে সম্বোধন করবেন, আগে যা বলতেন, যেভাবে বলতেন ঠিক এখনও তাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি আসি, ঠিক আছে ভাইয়া? সাফাত মলিন হাসি দিল। অথৈ চলে গেল সেখান থেকে। রুদ্রিক এইবার সাফাতের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখলো, করুণ গলায় বলে, আমাকে ক্ষমা করে দে বন্ধু, তোকে কষ্ট দিতে আমি চাইনি, কিন্তু আমার হাতে যে কিছু ছিল না। সাফাত সাথে সাথে চেহারায় মলিনতার ছাপ আড়াল করার চেষ্টা চালালো। রুদ্রিকের বাহুতে হালকা চাপড় মেরে বলে, আরে কিসের ক্ষমা চাচ্ছিস তুই? এখানে তোর কোনো দোষ নেই। আর উপরওয়ালা তোদের দুজনের জুটি আগে থেকেই বানিয়ে রেখেছেন, সেখানে আমাদের কারো কিছু করার নেই। আমি অতকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু সেটা ভালোবাসা কিনা জানি না। আর মাত্র কয়েকদিনের পছন্দের কাছে কি আমাদের এত বছরের বন্ধুত্বকে আমি তুচ্ছ করে দেব? এতটা বোকা আমি নই রুদ্রিক, আর আমার কষ্ট হলেও আমি জানি তোরা আমায় সামলে নিবি। সাফাতের কথায় রুদ্রিকের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। উপর অলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলো তাকে এত ভালো বন্ধু নামের ভাইদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। রুদ্রিক হাত বাড়িয়ে দিল ওর সব বন্ধুদের উদ্দেশ্যে। ইহান, সাফাত, নীল, অনেক সবাই ঝাঁপিয়ে পড়লো। ওদের গ্রুপ হাক করতে দেখে মারিয়া ঠোঁট উল্টে বলে, এটা কিন্তু একদম ঠিক করছিস না তোরা। আমাদেরও নে, আমরাও মেয়ে বলে কি তোদের হাক করতে পারবো না? সিয়া চোখ ছোট ছোট করে বলল, আমাদেরও নেই, না হলে এক একটা ঠ্যাং ভেঙে দিব। রুদ্রিক সহ বাকিরাও হেসে দিল। ওরা মারিয়া আর সিয়াকে জায়গা করে দিল গ্রুপে আসার জন্য। মারিয়া আর সিরা চৌড়া হাসি দিয়ে হুড়মুড় করে ছুটে গেল। বন্ধুরা সব মিলে মুহূর্তে পরিবেশটা আনন্দ ঘন করে তুলল। অথৈ, রিধি, পিহু, পিয়ান আর আহিত ক্যান্টিনে বসে আছে। এদিকে আহিত ক্যান্টিনের চারিদিকে টুকুর টুকুর করে চোখ বুলাচ্ছে, মনে হয় কাউকে খুঁজছে। হ্যাঁ, খুঁজছে তো সে। সেদিনে সেই মাইশা নামের মেয়েটাকে খুঁজছে। সেদিনের পর আর একবারও মেয়েটাকে দেখা পায়নি আহিত। কেমন যেন বুকটা খালি খালি লাগছে, চারিদিক বিষাক্ত লাগছে। সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। আহিতকে এমন ছটফট করতে দেখে পিয়ান ভ্রু কুঁচকে বলে, তোর কি ডায়রিয়া হয়েছে? আহিত থতমত খেয়ে গেল পিয়ানের কথায়। পিহু, রিধি ফিক করে হেসে দিল। ওদের হাসতে দেখে আহিত রাগী গলায় বলে, কিসব বলতেছস? কিসের ডায়রিয়া? হ্যাঁ, পিয়ান বলে ওঠে, তাহলে আমার ডায়রিয়া রোগের মতো ছটফট করতেছিস কেন? আচ্ছা, ডায়রিয়া হয়নি, তবে কি কষা হয়েছে তোর? মানে বুঝতেই পারছিস, বাথরুমে 1 ঘন্টা ধরে বসে থেকে কষ্ট করেও একটা হাগু হয় না। পিয়ানের এমন কথায় আহিত চিল্লিয়ে ওঠে, হোয়াট দ্য হেল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? দেখ প্রিয়ান, রাগ উঠাবি না, এমনিতেই মেজাজ খারাপ, তুই কিন্তু আরো খারাপ করে দিতেছস। এদিকে পিহু নাক মুখ কুচকে ফেললো পিয়ানের কথায়, বলে উঠে, ছি, এমন খচ্চর মার্কা কথা বলতে আমি জীবনেও কাউকে শুনি নাই। পিয়ান সবার অগোচরে ঠুট চোকা করে চুমু দেখালো পিহুকে, তারপর দ্রুত জেন্টলম্যান রূপে ফিরে আসলো। এদিকে পিয়ানের এহেন কাণ্ডে পিহুর চোখ কপালে উঠে গেল। পিয়ান যে এমন কিছু করবে পিহু ভাবতেই পারেনি। খুক খুক করে কেসে উঠলো, 1 গ্লাস পানি খেয়ে নিল। পিয়ান পিহুর কাণ্ডে দুষ্টু হাসি দিয়ে বলে, তুই আমার মতো আরেকজনকে দেখার আশা করছিস? তো সে আশা একগাদা বালি, কারণ প্রিয়ান ওয়ান অ্যান্ড অনলি এক পিসে আছে এই দুনিয়ায়। পিহু চিবিয়ে চিবিয়ে বলে, তার বলতে তোর মতো খচ্চর আর পিশাচ যেই দুনিয়ায় 1 পিস আছে তা আমি ভালোভাবেই জানি। আর আজ তো তুই নিজেই মুখে স্বীকার করলি। পিয়ান পিহুর চুল টেনে ধরলো। আকস্মিক এমন করায় পিহু ব্যথা পায় অনেকটা। আত্মনাদ করে বলে, কুত্তা, তুই যদি এখন আমার চুল না ছাড়স, সত্যি বলতেছি তোরে আমি খুন করে দরকার হলে জেলে যাব। ওদের দুটোর ঝগড়ার মাঝে এতক্ষণ বসেছিল রিধি। বেচারি সহ্য করতে না পেরে এবার গর্জে উঠল, আমাকে কি তোরা আটা ময়দার গোলা পেয়েছিস যে এইভাবে তোদের দুটোর মাঝে ফেলে আমাকে চটকাচ্ছিস?
থাপড়িয়ে দুটোর গাল লাল করে দিব। বেয়াদবের দল, সর দুটো। রীতি ধাক্কা দিল দুটোকে, ফলে পিয়ান পিহু চুল ছেড়ে দিল, তারপর চুপচাপ বসে রইল। তারা জানে রিধি এখন বেজায় রেগে আর কিছু বলে ওদের ডিরেক্ট ম্যানহোলে ছুঁড়ে মারবে, তাই চুপচাপ মুখে কুলু পেটে বসে রইল। ওদের শান্ত হতে দেখে রিধির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর দৃষ্টি তাক করলো আনমনা বসে থাকা অথয়ের দিকে। রিধি হাত বাড়িয়ে একটা টিস্যু পেপার নিয়ে মুড়িয়ে অথয়ের দিকে ছুঁড়ে মারলো। এতে ধ্যান ভাঙে অথয়ের। চোখ তুলে রিধির দিকে তাকালেই রিধি ভ্রু নাচিয়ে বলে, কি হয়েছে তোর? এমন বোম হয়ে বসে আছিস কেন? এমন ধুন্দুলের মতো বসে না থেকে রুদ্রিক ভাইয়ের সাথে সরাসরি কথা বলে ঝামেলা মিটিয়ে নিলেই তো পারিস। পিয়ান নিজের নীরবতা ভেঙে বলে, হ্যাঁ রিধি ঠিক বলছে, আর তাছাড়া এখানে তো রুদ্রিক ভাইয়ের কোনো দোষ নেই। রুদ্রিকের কোনো দোষ নেই। কথাটা কানে এসে পৌঁছাতে অথয় রক্ত চক্ষু নিয়ে তাকায় পিয়ানের দিকে। পিয়ান ভয় পেয়ে সাথে সাথে বুকে হাত দেয়, মিনমিনে গলায় বলে, এমনি তাকাস কেন সেরি? মারে ফেলবি নাকি? যে এমনি তাকাইছস মনে হলো লবণ মরিচ ছাড়াই আমার আস্ত গিল্লে ফেলাইবি। অথয় দাঁতে দাঁত চেপে বলল, ঠিক তাই, তোর সাথে আমার এটাই করতে ইচ্ছে করছে। পিয়ানের চোখ বড় বড় হয়ে গেল, বিড়বিড় করলো, রুদ্রিক ভাই যে একটা চুড়েল রাক্ষসী ডাইনি বিয়ে করছে, তা কি সে জানে যে উঠতে বসতে সবার রক্ত চুষে নেয়? আই তুই কি বললি? সাহস থাকলে জোরে বল। অথয় খেকিয়ে ওঠে। পিয়ান ধরফড়িয়ে উঠে বলে, আরে না, আমি কি বলবো, কিছুই বলিনি, বলছি রাগলে তোর সুন্দর লাগে। পিয়ানের কথায় অতই কিছুই বলল না। রাগী দৃষ্টিতে পিয়ানের দিকে এক পলক তাকিয়ে তারপর হনহন করে বেরিয়ে পড়ল। ওকে বেরোতে দেখে রিধি সাথে সাথে একটা নাম্বারে টেক্সট করলো, আমাদের কাজ শেষ রুদ্রিক ভাইয়া, বাকিটা আপনার করতে হবে। আর হ্যাঁ, ট্রিট দিতে ভুলবেন না কিন্তু। মিনিট দুয়েক পর রিপ্লাই আসলো, ইফ আই ক্যান কনভিন্স হার আই উইল হ্যাপিলি ফিড ইউ অল দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট। রিধি মেসেজটা দেখেই হাসলো। মনে মনে চিন্তা করলো রুদ্রিক ভাইয়ের না জানি কতটা খাটাখাটুনি করতে হয় অথয়কে মানাতে। অথয় রাগ দেখিয়ে চলে তো এসেছে, কিন্তু একা একা করবেটা কি? সব অসহ্য লাগছে ওর কাছে। বন্ধুদের ছাড়া একা একা থাকা যায় নাকি? অথয় হতাশার শ্বাস পেল। সামনে তাকাতেই হঠাৎ লাইব্রেরির দিকে চোখ চলে যায়। অথয় ভেবে বসলো, এইভাবে একা একা চোরকির মতো না করে লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশোনা করলেই তো হয়। সবকিছু ভুলে বইয়ের মাঝে ডুবে যাবে, তাহলে আর কোনো কিছুর খেয়াল থাকবে না। যেই ব্যাপার সেই কাজ। অথয় লাইব্রেরিতে চলে গেল। লাইব্রেরিতে একজন মানুষও নেই। অথয় সেদিক থেকে নজর সরিয়ে নিল। তারপর কাঁধের ব্যাগটা টেবিলে রেখে সে চলল বই খুঁজতে, কিন্তু কোন বইটা পড়বে সেটাই বুঝতে পারছে না। প্রায় 10 মিনিট যাবৎ এটা সেটা বই নেড়েচেড়ে দেখছে আর রেখে দিচ্ছে। হঠাৎ বাম পাশের বুক শেলফের পাশ থেকে কেমন যেন একটা শব্দ পেল অথয়। মনোযোগ দিল সেদিকে। না, এখন পাচ্ছে না শব্দটা। নিজের কাজে আবারও ধ্যানমগ্ন হলো অথয়, কিন্তু মিনিট 5 বাদে আবারও সেই শব্দ। অথয় এইবার নড়ে চড়ে উঠল। হাতের বইটা বুক শেলফে রেখে সেদিকে এগিয়ে গেল। আস্তে করে ধীরে বাম পাশের বুক শেলফের কাজটায় গিয়ে মাথা বাঁকা করে উকি দিতেই কেউ একজন ওর হাত চেপে ধরে সজোরে টান মারে। ভয় পেয়ে চিৎকার করবে তার আগে একটা শক্তপোক্ত হাত ওর মুখ চেপে ধরল। এদিকে অথয় আকস্মিক টানে নিজের ব্যালেন্স রাখতে না পেরে সেই ব্যক্তির ওপর হুড়মুড়িয়ে পড়েছে। আতঙ্কিত অথয় ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই রুদ্রিককে ওর দিকে তাকিয়ে থাকাতে দেখল। রুদ্রিকের এহেন কাণ্ডে মেজাজ তুঙ্গে উঠে গেল অথয়ের। উন্মুক্ত হাত দ্বারা সজোরে মুষ্টাঘাত করে বসল রুদ্রিকের বুকে। অথয় হঠাৎ আক্রমণে রুদ্রিক অপ্রস্তুত হয়ে পড়ে, ফলে অথয়কে ছেড়ে দেয়। ব্যথিত স্থানে হাত বোলাতে লাগলো। অথয় কিছু না বলেই রেগে চলে যাবার জন্য পা বাড়ালো। পেয়েছেটা কি লোকটা? এমন কেউ করে? আর একটু হলে তো প্রাণ বেরিয়ে যেত। হঠাৎ করে এমন গুন্ডাদের মতো ব্যবহার করলে ভয় পাবে না সে? অথয় যেতে নিতেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে রুদ্রিকের দিকে তাকালো। রুদ্রিকের ব্যথাতুর মুখশ্রী দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। লোকটা কি বেশি ব্যথা পেয়েছে? সে তো অতটা জোরে দেয়নি। মাথা দুলালো অথয়। ভুলবশত জোরে লেগেও যেতে পারে। সে কি একবার গিয়ে দেখবে, জিজ্ঞেস করবে লোকটা বেশি ব্যথা পেয়েছে নাকি? অথয় আবারও গিয়ে দাঁড়ালো রুদ্রিকের সামনে। কণ্ঠে তার ব্যাকুলতা স্পষ্ট। কেন এসেছিলেন? হ্যাঁ, এখন পেলেন তো ব্যথা? বেশি ব্যথা লেগেছে? অথয়ের বাক্যটা সম্পূর্ণ হতে দেরি।
রুডিক দ্রুত গতিতে হাত বাড়িয়ে অথয়ের কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। ঘটনা এত দ্রুত ঘটেছে যে অথয় ভ্যাবলার মতো তাকিয়ে রইল রুডিকের দিকে। হুশ আসতেই ছটফট করা শুরু করে দিল। রুডিক ছটফট করতে থাকা অথয়কে দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা কেমন বাচ্চাদের মতো করছে। অথয় ব্যথা করছে অনেক। অথয় ভ্রু কুঁচকে আসে রুডিকের কথায়, বলে, তো আমাকে এইভাবে চেপে ধরে আছেন কেন? ছাড়ুন আমাকে, আর গিয়ে ব্যথার মেডিসিন খেয়ে নিন, সেরে যাবে। ব্যথার মেডিসিন তো এখানেই আছে। রুজিকের সোজা সাপটার জবাব। অথয় বুঝতে পারলো না রুজিকের কথা, ভাবুক কণ্ঠে বলে, মানে বুঝলাম না, লাইব্রেরিতে মেডিসিন আসবে কোথা থেকে? রুজিক দুষ্ট হেসে বলে, এই যে তুমি তো আমার সব রোগের একান্ত ব্যক্তিগত মেডিসিন, আর এখন যেহেতু ব্যথাটা তুমি নিজে দিয়েছো, সো আমার ব্যথা সারাবেও তুমি। তাই এখন বিনা বাক্যে ঝটপট এখানটায় তোমার ওই তুলতুলে গোলাপি বর্ণের ঠোঁট জোড়ার স্পর্শ করে ব্যথাটা সারিয়ে দেও। রুজিকের এহেন বেফাঁস কথায় অথয়ের সর্বাঙ্গ কেঁপে উঠল দৃশ্যমান ভাবে। লজ্জায় সর্বমুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেল। লোকটা দিন দিন এত নির্লজ্জ হচ্ছে বলে বোঝানো যাবে না। হুটহাট সময় অসময়ে কি সব কথাবার্তা যে বলে। অথয়ের মন চায় সে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে পড়তে। অথয় কাপা গলায় বলে, আপনি দিন দিন চরম অসভ্য হচ্ছেন। রুজিকের সরল স্বীকারোক্তি, তোমাকে দেখার পর আমি অসভ্য হয়ে গিয়েছি, আর ভবিষ্যতে আরো হব। এমন করছেন কেন? ছাড়ুন না, এটা লাইব্রেরি, কেউ দেখে ফেলবে। অতএব ছোট কণ্ঠে বলে উঠে, কি মনে মনে ভাবে, বেটা একবার শুধু ছাড়া পাই আর সামনেও আসবো না আমি। কিন্তু তা আর মুখে আনলো না। এদিকে রুজিক অথয়কে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলল, দেখলে দেখুক, আমার কোনো সমস্যা নেই। আমার আছে। আপনার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমি আপনার মতো নির্লজ্জ নই। তাহলে চুমু খাও, ছেড়ে দিব। অথয় বাকরুদ্ধ। এই রুদ্রিক যে তাকে এইভাবে লজ্জায় সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারবে তা 100% নিশ্চিত সে। অথয় করুণ গলায় বলল, এখানে কিভাবে? রুডিক ওর মুখটা অথয়ের কানের কাছে নিয়ে আসলো। এতে অথয় নিজের মাথাটা খানিকটা পিছিয়ে নিল। রুদ্রিক ফিস ফিস করে বলে, তাহলে চলো আমার সাথে একান্ত ব্যক্তিগত আমাদের রুমটায়, আমি মাইন্ড করব না। তবে সেখানে গেলে আমার শুধু চুমুতে হবে না, আরো অনেক কিছু চাই। অথয়ের আর সহ্য হচ্ছে না রুদ্রিকের এমন কথাবার্তা। তাই সে ওর দিকে ধ্যানমগ্ন রুদ্রিকে আকস্মিক ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল, কিন্তু তা বোধহয় ওর কপালে লেখা নেই। ও এক পা বাড়ানোর আগে রুদ্রিক কৌশলে ওর হাত টেনে বুক শেল্পের সাথে লাগিয়ে দেয়। অথয়ের মুখশ্রী মুহূর্তে কাঁদো কাঁদো হয়ে যায়। বিড়বিড় করলো, হে আল্লাহ, তুমি কোন বিপদে এনে ফেললে আমাকে? এই অসভ্য লোকের অসভ্য মুখটা একটু বন্ধ করে দাও, সাময়িক সময়ের জন্য প্লিজ। কিন্তু উপরওয়ালার বোধ হয় ওর দোয়া কবুল করলো না। অথয় পিট পিট করে তাকালো রুদ্রিকের দিকে। রুদ্রিক ভ্রু নাচিয়ে দুষ্টু হেসে বলে, কি পালাতে চাইছো? কিন্তু আজ তো তোমাকে এত সহজে ছাড়ছি না। উপস, সরি, ভুল বললাম। তোমাকে আজ কেন, আমি সারা জীবনও কোনোদিন ছাড়ছি না। তুমি চাইলেও না, তোমাকে আমার হয়ে থাকতে হবে। রুডিক ওর শক্তপোক্ত পেশিবহুল হাতটা অথয়ের নরম গালে স্পর্শ করলো। চমকে উঠল অথয়। রুডিক যেখানটায় ছুঁয়েছে সেখানটায় শিরশির করছে, শীতলতা অনুভব করছে। রুদ্রিকের শীতল হাতের স্পর্শ তাকে এলোমেলো করে দিচ্ছে। হুট করে রুদ্রিক ওর মুখটা অথয়ের সামনে নিয়ে আসে। অথয় ভোরকে গিয়ে ওর মুখশ্রীর ডান দিকে ফিরিয়ে নিল। রুদ্রিক মুচকি হাসলো অথয়ের কাণ্ডে। আলগোছে হাতটা রাখলো অথয়ের বাঁকানো কোমরে। মৃদু ভঙ্গিতে ছুঁয়ে দিচ্ছে সে তার অর্ধাঙ্গিনীকে। তার উদ্দেশ্য আজ অথয়ের ছোট মনে অনুভূতি তুফান উঠিয়ে ছাড়বে, আর সে তার উদ্দেশ্যে অনেকটা সফল। রুদ্রিক কণ্ঠে মাদকানা, আমার উপর আর কত অভিমান করে থাকবে ডার্লিং? শুধু একবার আমার দেহের উষ্ণ আলিঙ্গনে নিজেকে মিশিয়ে নাও, দেখবে তোমার সব অভিমান চলে যাবে। আমার বুকে আসো অথই, জাস্ট ওয়ান্স মাই বাটারফ্লাই। রুদ্রিকের বলা এমন আবেগ মিশ্রিত প্রতিটা বাক্য যেন অথয়ের হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। কি বলবে, কি করবে, কোনো কুল কিনারা পাচ্ছে না। আচ্ছা, সে কি এখন ছাপিয়ে পড়বে রুদ্রিকের প্রশস্ত বুকে, লেপটে নিবে নিজেকে লোকটার উষ্ণতার মাঝে? মন বলছে, হ্যাঁ যা, এক্ষুনি যা, সে তোর স্বামী, এই গোটা মানুষটা তোর। এত দ্বিধা কিসের তোর? অথয় মনের কথা শুনতে চায়, কিন্তু এই লজ্জা কোথায় লুকাবে সে? অথয় ভেবে চিন্তে মনের কথাই শুনলো। হাত বাড়িয়ে রুদ্রিকে জড়িয়ে ধরলো। রুদ্রিক বিশ্বজয়ের হাসি দিল। পরপর অথয়কে নিজের প্রশস্ত শক্তপোক্ত বুকের মাঝে চেপে ধরলো। দুজনেই মুহূর্তটা অনুভব করতে লাগলো। অথয়ের চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা তপ্ত জলের ফোঁটা গড়িয়ে পড়লো। এত শান্তি কেন লাগছে এখানটায় মাথা রেখে? মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছে।
যেখানে দুঃখরা কোনোদিন ছুতে পারবে না তাকে। এদিকে অথয়ের চোখের জল রুদ্রিকের বুকে এসে পড়তে চট করে রুদ্রিক চোখ মেলে তাকায়। অথয়কে বুকের মাঝ থেকে সরিয়ে চিন্তিত নজরে চোখ বুলায় অথয়ের মুখে। মেয়েটার লালচে চোখ জোড়া দেখে রুদ্রিক অস্থির কণ্ঠে বলে, কি হলো, কাঁদছো কেন? আমার স্পর্শ কি খারাপ লাগছে তোমার? কাঁদে না তো, দেখি কি হয়েছে বলো আমাকে। অথয় চোখ মুছলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল রুদ্রিকের বুকের বা পাশটা। রুদ্রিকের শরীরটা হালকা কাঁপলো। অথয়ের এই ছোঁয়াতে কি যেন আছে যে সে ছুঁয়ে দিতেই রুদ্রিকের মনে হলো তার শরীরে কারেন্টের ঝটকা লেগেছে। রুদ্রিক নিজেও এইবার অথয়ের ছোট নরম হাতটার ওপর নিজের শুষ্ক অনমনীয় হাতটা রাখলো। অথয় ঠোঁটের খুন প্রসারিত হয়ে যায়। নিজের মনের কথাটাই অকপটে ব্যক্ত করে বসে সে। আপনার এখানটায় মাথা রাখার সাথে সাথে আমার মনে হলো যে এখানটার মতো শান্তি আর ভরসাযোগ্য জায়গা পৃথিবীর কোথাও গেলে আমি পাবো না। সেই সুখে চোখে জল এসছে। অথয়ের মায়াবী মুখটার দিকে তাকিয়ে রুদ্রিক হাত বাড়িয়ে অথয়ের গাল ছুঁয়ে বলে, এই গোটা আমিটাই তো তোমার। যখন যেভাবে আমাকে তুমি চাইবে, তুমি আমাকে সেভাবেই পাবে অথই। রক্তিম আভা ছড়িয়ে পড়ল অথয়ের ফর্সা গালে। তা দেখে রুদ্রিক ঘোর লাগা গলায় বলে, লজ্জা পেলে একদম লাল আপেলের মতো লাগে, কামড় দিতে ইচ্ছে করছে, দিব? অথয় মাথা নিচু করে নিল। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল লজ্জা মিশ্রিত হাসি। রুদ্রিক সেই হাসি দেখে মুগ্ধ হয়ে বলে, পরে হাসি মুখখানা দেখলে আমি আমার সারাদিনের কষ্ট ভুলে যাই। তুমি সেই যাকে আমার হৃদয়ের মাঝে সারা জীবন খুশিতে রাখতে চাই। রুদ্রিক সেই হাসি দেখে মুগ্ধ হয়ে বলে। রুদ্রিকের আবেগী কথায় অথয় মায়াময় চাউনি নিয়ে তাকালো রুদ্রিকের দিকে। এই মুহূর্তে অথয়কে যে কতটা আবেদনময়ী লাগছে তা রুদ্রিক ভাষায় প্রকাশ করতে পারবে না। ওর বুক কাঁপছে। এই মেয়েটা এত সুন্দর কেন? এই মেয়ের সৌন্দর্যে তার চোখ ধাঁধিয়ে যায়। রুদ্রিক ঢোকিল। মনের মধ্যে নিষিক্ত ইচ্ছেরা উকি ঝুঁকি দিচ্ছে, নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। আচ্ছা, একটুখানি মেয়েটাকে ছুঁয়ে দিলে কি মেয়েটা রাগ করবে? না, রাগ করবে না অথয়, তা সে ভালোভাবে জানে। রুদ্রিক এক হাত অথয়ের পিঠের পেছন দিকে নিয়ে গেল, আরেক হাত অথয়কে আরেকটু নিজের কাছে আনলো। পিঠের পেছনে হাঁটা আরামসে অথয়ের চুলগুলো তার মুঠোয় নিয়ে ডান দিক থেকে বাম দিকে এনে ঘাড়ের কাছটাই রাখলো। রুদ্রিকের চোখ আটকে গেল অথয়ের বাম পাশের ঘাড়ের একটু নিচে থাকা একটা কালচে দাগের উপর। দাগটা কিসের তা রুদ্রিক জানে না, তবে তার ভীষণ ইচ্ছে করছে এই কালচে দাগটা একটু ছুঁয়ে দিতে, নিজের অষ্টজোড়া সেখানে চেপে ধরতে। রুদ্রিক মুখ নামিয়ে অথয়ের কানের কাছে আনলো। রুদ্রিকের গরম নিঃশ্বাস সেখানে এসে লাগতে অথয় থরথর করে কেঁপে উঠল। আজ রুদ্রিক যেভাবে ওর এত কাছে আসছে সে বোধহয় দম আটকে মারা যাবে, যাবেই যাবে। রুদ্রিক অথয়ের কানে কানে ফিস ফিসিয়ে ডেকে ওঠে। অথই। কথা বলার কারণে রুদ্রিকের ঠোঁট জোড়ার আলতো ছোঁয়া অথয়ের কানে এসে লেগেছে। অথয় চোখ খিচিয়ে বন্ধ করে নিল। খামচে ধরল রুদ্রিকের বুকের কাছের শার্ট। থেমে থেমে বলে, রুদ্রিক হাত বাড়িয়ে এইবার ছুঁয়ে দিল সেই কালচে দাগটা। ইস, অথয় বুঝি এইবার মরেই গেল। এ কেমন অনুভূতি? লোকটার স্পর্শগুলো কি মাদকতা মেশানো? না হলে অথয়ের নিজেকে এমন পাগল পালক লাগছে কেন? রুদ্রিক নেশালো কণ্ঠে বলে, অথই, ক্যান এ কিস ইউ ইন হেয়ার? অথয় শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। এ কি আবদার করে বসলো লোকটা? কি করবে সে? তার যে কণ্ঠনালী ভেদ করে শব্দ গুচ্ছগুলো বের হচ্ছে না। রুদ্রিক অস্থির কণ্ঠে বলে, প্লিজ অথই, মানা করো না, আমি নিজেকে শান্ত রাখতে পারছি না, হেল্প মি অথই। সেভাবে কিছুক্ষণ থেকে রুদ্রিক অথয়ের কোনো জবাব না পেয়ে ওর কাছ থেকে সরে আসতে চাইল, কিন্তু অথয় তা হতে দিল না। খামচে ধরে রেখেছে রুদ্রিককে। রুদ্রিক অথয়ের দিকে তাকালো। মেয়েটা চোখ বন্ধ করে আছে, নিজেকে চেপে ধরে অথয়ের সেই হাত দুটোর তাকে বলে দিচ্ছে অথয়ের সম্মতি আছে। মেয়েটা শুধু লজ্জায় কিছু বলতে পারছে না। রুদ্রিক অথয়ের সম্মতি পেয়ে আর 1 মিনিটের সময় নষ্ট করলো না। অথয়ের সেই কালচে দাগটার ওপর নিজের অধৈর্যরা চেপে ধরল। সাথে সাথে ভূমিকম্পের ন্যায় অথয় কেঁপে উঠল। নিজেকে সামলাতে না পেরে সজোরে খামচে ধরে রক্তাক্ত করে দিল রুদ্রিকের বুকটা। অথয়ের শ্বাস নিতে পারছে না, অস্বাভাবিকভাবে হার্টবিট হচ্ছে। এদিকে রুদ্রিক থেমে নেই। সে ছোট ছোট চুমুতে অথয়ের গলদেশ ভরিয়ে দিচ্ছে। অথয় হাত বাড়িয়ে খামচে ধরল রুদ্রিকের চুল। লম্বা লম্বা শ্বাস নিতে থাকা অথয় থেমে থেমে বলল, প্লিজ রুদ্রিক, আর না, থামুন, আমি মরে যাব, প্লিজ। অথয়ের আকুলতা ভরা কণ্ঠ কানে আসতে রুদ্রিক থেমে গেল। সে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। মেয়েটা তাকে চুম্বুকের মতো টানে। রুদ্রিক নিজেও জোরে জোরে শ্বাস নিচ্ছে।
নিজেকে বহু কষ্টে সামলে সোজা হয়ে দাঁড়ালো। এদিকে রুদ্রিকের ভালোবাসাময় এই টুকু স্পর্শে অথই একদম নেতিয়ে গিয়েছে, হাত পা অবশ হয়ে গিয়েছে, বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না সে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে অথই নিজের দেহের ভার ছেড়ে দিল রুদ্রিকের উপর। সেখানটায় পড়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুদ্রিক আলগোছে অথইকে দু হাতে আবদ্ধ করে নিল। ওর শক্তপোক্ত বলিষ্ঠ দেহের মাঝে অথয়ের ছোট নরম তুলতুলে দেহটা ভালোভাবে আঁকড়ে নিল। রুদ্রিকের উষ্ণ আলিঙ্গন পেয়ে অথয় এবারের বিড়ালের ছানার ন্যায় আরো গুটিয়ে গেল রুদ্রিকের বুকে। রুদ্রিক অথয়ের চুলের ভাঁজে চুমু খেয়ে বিড়বিড় করলো, তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর আদুরে একটা মেয়ে, যাকে আমি সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই অথই। রুদ্রিকের পক্ষে লেপ্টে আছে অথই। এখনো সে থেমে থেমে কেঁপে উঠছে। সে এখনো ঠিকঠাকভাবে স্বাভাবিক হতে পারছে না। রুদ্রিকের হঠাৎ দেওয়া ভালোবাসার স্পর্শগুলো তার রন্ধ্রে রন্ধ্রে প্রকট আকারের ভূমিকম্পের রূপ নিয়েছিল। এখনো সেই ভূমিকম্পের রেশ রয়ে গিয়েছে। রুদ্রিক অথয়ের এমন নাজেহাল অবস্থা দেখে হাসল। তার এই একটুখানি স্পর্শে মেয়েটার এমন অবস্থা, যখন সে মেয়েটাকে নিয়ে ভালোবাসার সাগরে তলিয়ে যাবে, সুখময় যন্ত্রণায় ভরিয়ে তুলবে মেয়েটাকে, তখন মনে হয় মেয়েটাকে আর খুঁজেও পাওয়া যাবে না। রুদ্রিক হুট করে কুলে তুলে নিল। অথই কিছুই বলল না, চুপচাপ রইল। রুদ্রিক ওকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। অথয়ের ব্যাগ থেকে পানির বোতল বের করে নিল। তারপর অথয়কে খাইয়ে দিল। পানি পান করে অথয় একটু স্বাভাবিক হলো। রুদ্রিক এইবার তার দুষ্টির চাউনিতে অথয়ের দিকে ছুঁড়ে মেরে বলে, এইটুকুতেই অবস্থা? বাসরাতে তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। অথয়ের শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। লোকটা যে এমন অসভ্য হয়েছে, মুখে কিছুই আটকায় না। লজ্জায় গাল দুটো ফুলে ফেঁপে উঠেছে ওর। মুখ ফুলিয়ে বলে, আপনি আপনার অসভ্য কথাবার্তা বন্ধ করুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রুদ্রিক ধীর আওয়াজে বলে, তাহলে বলো তো, অভিমানিনীর অভিমানকে আমি ভাঙাতে পেরেছি, নাকি তার অভিমান ভাঙাতে আরো আদর লাগবে তার? অথই রুদ্রিকে এমন লাগামহীন কথাবার্তায় উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, চরম অসভ্য লোক, এতটা নির্লজ্জ কেউ কিভাবে হতে পারে? রুদ্রিক পকেটে দু হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, সব পুরুষেরাই নিজেদের বউদের কাছে নির্লজ্জই হয়, আর পুরুষদের লজ্জা পেতে নেই। লজ্জা তো নারীদের ভূষণ, আর আমি যদি লজ্জা পাই তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা পৃথিবীর আলো দেখবে কিভাবে? অতই হাঁ করে তাকিয়ে রইল। এখনো বউ সেজে তার বাড়িতেই যেতে পারল না, তার আর এই লোক বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গিয়েছে। অতইকে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রুদ্রিক ঠোঁটের কোণ প্রসারিত করলো, তীর্যক স্বরে বলে, আই নো আই এম সো হ্যান্ডসাম, আর এইভাবে তাকালে তো আমার লজ্জা লাগে। বিস্ময়ে অথয়ের ভ্রুদয় কপালে উঠে গেল। অবাক কণ্ঠে বলে, আপনি না একটু আগে বললেন আপনার লজ্জা নেই, আপনি লজ্জা পান না, তো এখন আবার বলছেন আপনি তাকালে আপনি লজ্জা পান? রুদ্রিক বড় বড় পা ফেলে অথয়ের কাছে আসলো। ওর হাত ধরে টেনে নিয়ে যেতে বলে, আর কথা বলো না তো, এখন চলো আমার সাথে। আরে কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। তোমার বন্ধুদের বলেছিলাম তোমার অভিমান ভাঙাতে পারলে তাদের ট্রিট দিব আমি, সো সেখানে যাচ্ছি আমরা। রুদ্রিকের কথায় অথয় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তার মানে ওরাও আপনাকে হেল্প করেছে তাই না? রুদ্রিক কিছু না বলে শুধু হাসি দিল। যা বোঝার বুঝে ফেলল অথয়। ওর বন্ধুদেরও বশ করে নিয়েছে এই লোক। অথয় মুখ ফুলিয়ে রুদ্রিকের সাথে হাঁটতে লাগলো, আর রুদ্রিক হাসছে আর অথয়ের কাণ্ডে। ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে আহিদ। স্যার ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন। আহিদ জানালা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। অবশেষে অনেক কষ্টে সে কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। মাইশা ক্লাসরুমে লাস্টের বেঞ্চে বসে আছে। খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে সে, যেমন আশেপাশে কোনো কিছুই খেয়াল নেই তার। আহিদের অস্থির হৃদয়টা এতক্ষণে শান্ত হলো। অশান্ত মনটা শান্ত হয়ে গেল নিমিষেই। এতক্ষণ মনের মাঝে যেই শূন্যতা অনুভব করছিল সে, এখন তা বিন্দুমাত্র অনুভব করছে না। এ কেমন অনুভূতি? এ কিসের মাঝে ফেসে গেল সে? কেন এরকম লাগে তার? তবে কি সে প্রেমে পড়ে গেল মেয়েটার? ভালোবেসে পেল মেয়েটাকে? কিন্তু এক দেখাতে কি কাউকে ভালোবাসা যায়? হ্যাঁ যায় তো, যাবে না কেন? না হলে কি লাভ এট ফার্স্ট সাইট বলে কিছু থাকতো না ভেবেই হাসলো আহিদ। পরপর আবার মুখের হাসিটা হারিয়ে গেল।
সে তো ভালোবেসে ফেলেছে মেয়েটাকে, কিন্তু আদৌ কি কোনোদিন এই মাইশা নামের মেয়েটা ভালোবাসা পাবে কোনো দিন? না, এত কিছু ভেবে তো আর ভালোবাসা যায় না। ভালোবাসা হলো স্নিগ্ধ পবিত্র একটা অনুভূতি। ভালোবাসলেই যে ভালোবাসা পেতে হবে এমন কোনো কারণ নেই। একতরফা ভালোবাসাগুলো অনেক সুন্দর হয়। তবে হ্যাঁ, আহিত নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে মাইশার মনেও তার জন্য অনুভূতি সৃষ্টি করানোর জন্য। ভেবেই মুচকি হেসে সরে গেল সে। থাকুক, মেয়েটা ক্লাস করছে, এখন আর জ্বালাতন করবে না। সে আপাতত ব্যস্ত, এখন তাকে যেতে হবে রেস্টুরেন্টে। রুদ্রিক তাদের ট্রিট দিবে। মেয়েটাকে দেখিয়ে নিয়েছে, শান্তি পেয়েছে, এতেই হবে। বাকিটা না হয় পরে করা যাবে। পিহু আর পিয়ান ভার্সিটির মাঠে দিয়ে হাঁটছে। পিহু প্রায় এক প্রকার লাফিয়ে লাফিয়ে হাঁটছে। পিয়ান একবার বারণ করেছিল ওকে, কিন্তু কে শুনে কার কথা। পিহু তার মতো করে চলেছে। এভাবে হঠাৎ করে প্লাজোর সাথে পা বাজিয়ে পড়ে যেতে নিতেই মৃদু চিৎকার করে উঠল পিহু। ভয়ে চোখ মুখ বন্ধ করে নিল, কিন্তু অনুভব করলো কেউ তার কোমর আঁকড়ে ধরেছে, তাকে পড়তে পড়তে বাঁচিয়ে নিয়েছে। পিহু পিট পিট করে চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই পিহানের রাগী মুখশ্রী দেখতে পেল। রক্ত চক্ষু নিয়ে সে তাকিয়ে পিহুর দিকে। পিয়ান সজোরে টেনে পিহুকে সোজা করে দাঁড় করালো। এতে ব্যথা পেলেও পিহু মুখ ফুটে কিছুই বলল না। চুপ সে দাঁড়িয়ে রইল পিহানের সামনে। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলবে একদম। পিয়ান রাগী স্বরে বলে, ইঁদুরের মতো ছোটাছুটি না করলে তোর ভালো লাগে না? হ্যাঁ, কত বারণ করেছি তোকে, কতবার বারণ করেছি, কতবার না করেছি তোকে, শুনেছিস আমার কথা? এখন আমি যদি না ধরতাম তাহলে তো পরে হাড্ডি গুড্ডি সব ভেঙে বসে থাকতি। মনে তো চাচ্ছে থাপড়িয়ে গল ফাটিয়ে দেই। পিহু পিয়ানের রাগী স্বরের কথাগুলো শুনে মুখ ফোলালো, মিনমিন করে বলে, এভাবে বলছিস কেন? আমি কি ইচ্ছে করে পড়ে যেতে নিয়েছিলাম নাকি? তুই তো ইচ্ছে করে কিছু করিস না। এই যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা করে দিচ্ছিস, সেটাও তো তুই ইচ্ছে করে করিস না, তাই না? পিহু অবাক হলো পিহানের কথায়। সেভাবেই বলে, মানে আমি আবার তোকে কি করলাম? পিহান কিছু বলতে গিয়েও থেমে গেল। কপালে আঙ্গুল ঘষে নিজের রাগটাকে দমন করার চেষ্টা করলো। অনেক কষ্টে নিজের রাগটা সামলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই তো কিছুই জানিস না, একেবারে মাসুম বাচ্চা। এখন আমার মুখের দিকে না তাকিয়ে চল। এই রীতিটা যে কোথায় মরতে চলে গিয়েছে কে জানে। মেজাজটা একেবারে খারাপের চরম পর্যায়ে চলে যাচ্ছে। এই মেয়েগুলো এক একটা প্যারা, কিভাবে যাতে সামলায় মানুষ। কথাটা শেষ করে পিয়ানের চোখ পিহুর দিকে যায়। দেখে পিহু রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়ান তাকাতেই পিহু রাগী গলায় বলে, মেয়েরা এক একটা প্যারা, তাই না? আমি প্যারা? তো আমার সাথে বন্ধুত্ব করছিস কেন? ওই তো আর হৃদির সাথে কেন করছিস বন্ধুত্ব? থাক তুই তোর মতন, আর আসবি না আমার সাথে কথা বলতে। বান্দরের জাতের সবচেয়ে বলদ বান্দর কোথাকার। এইসব বলে পিহু হন হন করে চলে গেল। এইদিকে নিজের কথায় পিয়ান নিজেই যে এত বাজেভাবে ফেসে যাবে ভাবেনি। এখন এই রাগের রানীকে কিভাবে শান্ত করবে সে? রেগে তো একেবারে বোম হয়ে আছে। তবে রাগী পিহুকে দেখতে অনেক ভালো লাগে পিয়ানের। রাগে রাগে ওর চোখের চাউনিটা একেবারে বুকের বাঁ পাশে গিয়ে লাগে। পিহুর জায়গাটা যে ওর মনের মধ্যে একটু ভিন্ন, মানে স্পেশাল, তা সে বুঝতে পেরেছে। পিয়ান শুধু অপেক্ষায় আছে নিজের মনের অনুভূতি ঠিকঠাক বুঝে ওঠার জন্য। ওর মন ঠিক কী চায় তা ভালোভাবে জেনে নেওয়ার জন্য। তবে পিহুকে যে এখন সে বন্ধুত্বের থেকে বেশি অন্য কিছু মনে করে তা বেশ বুঝেছে সে। তার সহ্য হয় না পিহু সে বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বলে। রাগ লাগে, তার প্রচণ্ড রাগ লাগে। মন চায় চারপাশে সেই রাগের তেজে ঝলসে দিতে। তাই তো সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিহুর সাথে বাজে ব্যবহার করেছিল। তবে এখন শুধু সময়ের অপেক্ষায়। দেখা যাক সময় তাদের কোথায় নিয়ে যায়, দাঁড় করায়। কথাগুলো নিজ মনে ভেবে মুচকিয়ে হাসল পিয়ান। পরপরই ছুটে চলে গেল রাগী পিহুর রাগ ভাঙানোর জন্য। রেস্টুরেন্টের ছাদে প্রায় এক পাশ রুডিক নিয়ে নিয়েছে। বেশ খোলামেলা ছাদটা, হরেক রকমের বাহারি ফুল গাছে ছড়াছড়ি ছাদটায়। সেই গাছে কয়েকটা ফুলও ফুটেছে, এতে যেন ছাদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। দুটো ছোট ছোট ওয়াটারফলও আছে, যেখানে আবার ছোট ছোট মাছ ছাড়াও হয়েছে।
পাশে আবার বড় একটা খাঁচায় নানান রঙের লাভ বার্সও আছে। ছাদের এদিক সেদিকে 4-5টা খরগোশকেও দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে। রুদ্রিক আর অথয়ের সব ফ্রেন্ডরা একসাথে বসেছে একটা টেবিলে। বিশাল বড় টেবিলটা। মূলত রুদ্রিক এই রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে এই ব্যবস্থা করিয়েছে। এদিকে অথয় খরগোশ দেখে সেগুলোর পেছনেই লেগেছে। উদ্দেশ্য যে করেই হোক একটাকে ধরে আদর করবে। সাদা সাদা লোমশ যুক্ত ওর গাটা ছোঁয়ার জন্য সে মরিয়া হয়ে গিয়েছে। রুদ্রিক চেয়ারে হেলান দিয়ে বসে এক ধ্যানে তাকিয়ে আছে অথয়ের দিকে। মেয়েটা মাঝে মাঝে যে বাচ্চাদের মতো ব্যবহারগুলো করে তা রুদ্রিক বেশ উপভোগ করে। এই মেয়েটার যে আর কত রূপ আছে কে জানে। রুদ্রিক যে আর কতবার এই মেয়ের প্রেমে পড়বে। রুদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অতএব খরগোশের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে, কিন্তু একটাও ধরতে পারেনি। অতএব মুখ ফুলিয়ে রুদ্রিকের পাশে ধপ করে বসে পড়ল। অথয়ের মুখ ফোলানো দেখে হাসল রুদ্রিক। দৌড়াদৌড়ি করার ফলে অথয়ের মুখে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। রুদ্রিক টিস্যু দিয়ে অথয়ের ঘামাক্ত মুখশ্রীটা যত্ন সহকারে মুছে দিল। এতগুলো মানুষের সামনে রুদ্রিকের এহেন কাণ্ডে অথয় লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। মিনমিন করে বলে, কি করছেন? রুদ্রিক ভাবলেশহীনভাবে বলে, কি করছি? কিছুই করছি না, শুধু বউয়ের ঘনমাক্ত মুখশ্রীটা মুছে দিলাম। আর এত লজ্জা পাওয়ার কিছু নেই। চুমু তো আর খাইনি, এত লজ্জা পেও না। তোমার ওই লজ্জা মাখা মুখশ্রী দেখলে কিন্তু সত্যি চুমুটুমু খেয়ে ফেলতে পারি, তখন আমাকে দোষ দিয়ে লাভ নেই। ভয়ঙ্কর লজ্জা পেয়ে অথয় ঠিক কি করবে বা বলবে ভাষা খুঁজে পেল না। এই লোকটার বিন্দু মাত্র লজ্জা নেই, আর মুখে লাগামও টানে না, কি সব বলে ফেলে যা শুনে অথয়ের মন চায় এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে। এই যে এখন মাত্র বলা লোকটার কথা শুনে অথয়ের গলা কথা আটকে গিয়েছে। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হয়ে গিয়েছে। গাল দুটো লজ্জায় ফুলে ফেপে উঠেছে। অথয়ের গলা শুকিয়ে কাট। কোনো রকম হাত বাড়িয়ে এক গ্লাস পানি নিয়ে ঠক ঠক করে খেয়ে নিল। হঠাৎ কানের কাছে রুদ্রিকের ফিস ফিস করা কণ্ঠ শুনতে পেল। চুমু খাবো? বলেছিলাম লজ্জা পেতে না, বেসামাল হয়ে যাচ্ছি আমি। অতই টান টান হয়ে কাঠ হয়ে বসে রইল। শরীর তার বরফের ন্যায় জমে গিয়েছে, শ্বাস আটকে গিয়েছে তার। ইহানের ঠোঁটের কোণে মুচকি হাসি। বোনটা যে তার এতটা সুখে শান্তিতে থাকবে সেটা দেখেই তার মন প্রাণ জুড়িয়ে গেল। যাক, তার আর কোনো চিন্তা নেই। আজ রুদ্রিকের অথয়ের প্রতি কেয়ার দেখে ইহানের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গিয়েছে। ইহান তার দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু হঠাৎ করে চোখ আটকে যায় ঠিক তার বরাবর বসা অপর প্রান্তে রিধির দিকে। গাঢ় লাল রঙের কামিজ সেটে মেয়েটাকে একদম নতুন বউ বউ লাগছে। সুন্দর লাগছে অনেক দেখতে। নজর ফিরাতে পারছে না সে। ইদানিং তার সাথে যে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। এই মেয়েটাকে নিয়ে মনের মাঝে আলাদা একটা অনুভূতি কাজ করছে তার। অদ্ভুত সব ইচ্ছে জাগে মনে, যার কোনো কুল কিনারা সে পাচ্ছে না। রিধির দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাগুলো ভাবলো ইহান। হঠাৎ তার কপাল জোড়া কুঁচকে এলো। আজকে রিধিকে তার অন্যরকম লাগছে। অন্যান্য দিন রিধির সাথে ওর দেখা হলে বা ওর কোনো কারণে একসাথে হলে রিধি 2-1 মিনিট পর বাদেই ইহানের দিকে তাকাতো। ছোড়া দৃষ্টিতে পরখ করে যেত ওকে। ইহানের থেকে যতই লুকাতে চেষ্টা করতো মেয়েটা, ইহান তাকে দেখেই ফেলতো। তবে ইহান কোনোদিন কিছু বলেনি, কিন্তু আজ একবারও তার দিকে তাকাচ্ছে না মেয়েটা।